সালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম মাস্টার ক্লাসে আরেকটি পর্ব তোমাদের জন্য। আজকে আমরা পড়াশোনা করব ফিজিক্সের মাস্টার ক্লাসের ফার্স্ট পেপারের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়, এবং আজকেই আমরা এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায় শুরু করতে যাচ্ছি। অর্থাৎ কাজ ক্ষমতা শক্তির যে লম্বা একটা জার্নি আছে, এটা 4 লেকচার ধরে চলবে, সেটা আজকেই শুরু হচ্ছে এবং আজকে আমরা পড়বো লেকচার 1। সো এই কাজ ক্ষমতা শক্তি লেকচার 1 এর মধ্যে আসলে কি কি থাকছে সেটা দেখার আগে আমরা সকল ফার্স্ট লেকচারে যেটা করি সেটা করব, পুরো অধ্যায়টাকে একটা সামারি করে তোমাদের কাছে দিব যে এই অধ্যায়ে আসলে কি কি চ্যাপ্টার, কি কি জিনিস পড়ার আছে এবং কোনটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে ইম্পর্টেন্স বুঝবো, তারপরে আস্তে আস্তে ওই চ্যাপ্টারের ভিতরে ঢুকবো। তোমরা যারা আমার সাথে পরিচিত না তাদের জন্য হালকা করে আমার পরিচয়টা একটু দিয়ে দিই ফার্স্ট স্লাইডে। আমি ফাহিম ভাইয়া এবং আপাতত পড়াশোনা করছি বুয়েট ট্রিপলিতে। সো এই হচ্ছে আমার পরিচয়। তার আগে ছিলাম নরাডেমে, তার আগে ছিলাম মতিঝিল আইডিয়া স্কুলে। পুরো পরিচয় দিয়ে ফেললাম। চলো তাহলে এখন চ্যাপ্টারের ইম্পর্টেন্স দেখা যাক। চ্যাপ্টারের প্রথমে আমাদের কাছে হচ্ছে কৃত কাজ নির্ণয়, খুবই অবভিয়াস। কাজ ক্ষমতা শক্তির প্রথমে কৃত কাজ নির্ণয় থাকবেই, এবং দেখতেই পাচ্ছ যে কৃত কাজ নির্ণয়ের গুরুত্ব কিন্তু 3 স্টার। এই কৃত কাজ নির্ণয়ের মধ্যে অনেক রকম কৃত কাজ নির্ণয় থাকতে পারে সেখানে ধ্রুব বল দিয়ে কৃত কাজ, থাকতে পারে সেখানে পরিবর্তনশীল বল দিয়ে কৃত কাজ, এমন কৃত কাজ যেখানে ভার কেন্দ্রের সরণ নিতে হয়। অনেক প্রকারের কৃত কাজ আছে, সবকিছু আমরা পড়াশোনা করবো। সেকেন্ডলি আমাদের কাছে আছে হচ্ছে সরল দোলক, এবং সরল দোলকের গুরুত্ব 1, তোমাদের 1 স্টার। তোমাদের মনে থাকতে পারে যে ভাই সরল দোলকের তো পুরো একটা আলাদা চ্যাপ্টারই আছে, যেখানে আমরা সরল দোলক নিয়ে অনেক কিছু পড়াশোনা করি। তাহলে কাজের মধ্যে সরল দোলক কোত্থেকে আসলো? তো সরল দোলক যখন দুলছে সেখানে আমরা অনেক সময় শক্তি নির্ণয় করতে দেই, যে কোথায় বিভব শক্তি কেমন, কোথায় গতিশক্তি কেমন, সেটা রাখার জন্য আমরা 1 স্টার বলে একটা টপিক রাখছি, যে মাঝে মধ্যে এই সরল দোলকের ভিতরেও কাজ চলে আসে, এবং সেই পোর্শনটা আমরা কাজ ক্ষমতা শক্তি তোমাদেরকে পড়িয়ে দেবো। এরপর আমাদের কাছে হচ্ছে গড় বাহাদাঙ্কারী বল, এবং তোমরা মোটামুটি ফ্যামিলিয়ার এর সম্বন্ধে, কারণ আমরা প্রচুর পরিমাণে হাতুড়ি পেরেকের ম্যাথ করছি, আমরা বুলেট তক্তার ম্যাথ করছি, যেখানে আমাদের গড় বাহাদাঙ্কারী বল বের করা লাগে। এবং দেখতেই পাচ্ছ এই গড় বাহাদাঙ্কারী বলের গুরুত্ব কিন্তু 3 স্টার। এটা কিন্তু প্রচুর পরিমাণ সময় অ্যাডমিশনও আসছে। ঠিক যেমন এইচএসসি সময় এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, অ্যাডমিশনও কিন্তু এটা ঠিক অতটাই গুরুত্বপূর্ণ। স্প্রিং বল দ্বারা কৃত কাজ হচ্ছে আমাদের নেক্সট জিনিস, এবং এই স্প্রিং বল দ্বারা কৃত কাজের মধ্যে তোমার মাথায় একই প্রশ্ন আসবে যে ভাই ওই স্প্রিং এর জন্য তো আলাদা একটা চ্যাপ্টার আছে, আপনি এখানে কেন পড়াচ্ছেন? কিন্তু স্প্রিং বলের মধ্যে যে কাজের পার্টটা আছে সেটা কিন্তু আপনার কাজ ক্ষমতা শক্তিতেই পড়তে হবে, এবং স্প্রিং বলের এই কৃত কাজগুলো সম্বন্ধেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে। সেই জন্য আমরা এখানেই একটা টাইপ রাখছি, এবং দেখতে পাচ্ছ এটা 1 স্টার। এবং 1 স্টার কেন? সঙ্গত কারণেই। কারণ যখন আমি স্প্রিং নিয়ে প্রশ্ন করতে যাই, স্প্রিং এর কৃত কাজ যে সবসময় আসে তা না, অনেক ক্ষেত্রেই আমাদের অধ্যায় 8 এর প্রশ্নগুলো চলে আসে স্প্রিং এর মধ্যে। সো অধ্যায় 8 এ গিয়ে দেখবা যে স্প্রিং অনেক অনেক স্টার দেওয়া, কিন্তু এখানে হয়তো একটা স্টার, মানে স্প্রিং বল দ্বারা কৃত কাজ এই স্পেসিফিক কাজের প্রশ্নটা হয়তো একটু কমই আসছে। আচ্ছা, বিভব শক্তি গতিশক্তি, এটা তো পার্টিকুলারলি এই চ্যাপ্টারের জিনিস, এবং এটা সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছো এবং বুঝতেই পারতেছো যে এটা পড়া এখনো শেষ হয় নাই। এটা কিন্তু এখনো 3 স্টার টপিক, অর্থাৎ এখন পর্যন্ত এই বিভব শক্তি এবং গতিশক্তি তোমার জীবনকে তছনছ করতে থাকবে। সো এটাকে একদমই লাইটলি নেওয়ার কোনো সুযোগ নেই। দেন আমাদের কাছে আছে কাজ শক্তি উপপাদ্য, অর্থাৎ কৃত কাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন, এবং এই কনসেপ্ট থেকে আমরা অনেক কিছু করতে পারি। এটা আপাতত 2 স্টারে আছে, অর্থাৎ তোমার ব্যাচে যে এটা থেকে প্রশ্ন আসবে এটা কোনো গ্যারান্টি নাই, কিন্তু প্রতি 1-2 বছর পর পরই এখান থেকে প্রশ্ন আসতেছে, এসেও যেতে পারে। সো ইগনোর করার সুযোগ নেই। লাস্টে আমাদের কাছে ক্ষমতা, এবং এই ক্ষমতা আসলে ইন অন ইটসেলফ একটা পুরো লেকচার ডিমান্ড করে। দেখবা যে ক্ষমতার উপর অনেক অনেক ম্যাথ আছে। কেন? কারণ আমি যখন তোমাকে ক্ষমতা বের করতে বলতেছি, তখন প্রথমে তোমাকে আসলে কাজ বের করতে হচ্ছে। সো এই যে কৃত কাজ নির্ণয়ের মধ্যে যা যা পড়ছো, ধ্রুব বল দিয়ে কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, ভারকেন্দ্রের সরণের কৃত কাজ, সবকিছু কাজে লাগিয়ে এরপর তুমি যাবা ক্ষমতা বের করতে। সো ক্ষমতার মধ্যে আগের সবগুলা লেকচারের কিছু না কিছু অংশ থাকবে, এবং দেখবা সকল কাজ করে, সকল কনসেপ্ট ইউজ করে দিন শেষে তোমাকে ক্ষমতা বা কর্মদক্ষতা বের করা লাগতেছে। সো এইটা যে শুধুমাত্র 3 স্টারটা না, আমি আর 2 স্টার দিয়ে দিচ্ছি। দিন শেষে দেখবা এই লেকচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, কারণ এর মধ্যে আগের সবগুলা কনসেপ্টও ইউজ করতে হচ্ছে। সো এই হচ্ছে মোটামুটি কাজ ক্ষমতা শক্তির একটা ওভারভিউ, কোন টপিকটা ঠিক কতটা গুরুত্ব দিয়ে পড়বা এবং কি কি টপিকে আসলে আমাকে পড়তে হবে। দেখতেই পাচ্ছ এর মধ্যে 2টা জিনিস ছিল যেটা অন্যান্য চ্যাপ্টার থেকে রিলেটেড, যেমন স্প্রিং বল দিয়ে কৃত কাজ এবং সরল দোলক, এবং ওই দুটোতে আমরা এক্সট্রা করে দিয়ে রাখছি, কারণ ওদের কৃত কাজের পার্টটা হয়তো একটু কমই আসে। ওদের নিজস্ব চ্যাপ্টারে যখন তুমি যাবা তখন এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আরেকটা আছে যেটা 2 স্টার, সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। এটাকে ইগনোর করার উপায় নেই, কিন্তু এই গ্যারান্টিও নেই যে তোমার ব্যাচে একটা প্রশ্ন আসবেই। বাকি 4টা টপিক থেকেই যে মোটামুটি প্রশ্ন একটা না একটা পাচ্ছ, এটা গ্যারান্টেড। হয় বুটেক্সে, হয় সিকে রুয়েটে, হয় বুয়েটে, না হয় যুগুচ্ছতে, কোথাও না কোথাও তোমার অ্যাডমিশন সিজনের মধ্যেই তুমি এর থেকে একটা প্রশ্ন পাবা। এই গ্যারান্টি আমার। এবং
4টা 3 স্টার টপিকে তোমায় খুব ভালো মতো পড়তে হবে। চলো তাহলে আমরা ওভারভিউ দেখে ফেললাম। এখন দেখি যে আজকের এই লেকচার 1 এ তোমরা কি পড়ছো। আজকের এই লেকচার 1 এ তোমরা পড়ছো কৃতকাজ নির্ণয়, এবং অ্যাজ আই অলরেডি সেড, এটা যেহেতু অনেকগুলো ডিমেনশন আছে, এটা একাই একটা লেকচার এবং এটা 3 স্টার একটা টপিক। তো এর মধ্যে আমরা কি কি পড়বো আমি যদি বলি, কৃতকাজ নির্ণয় আসলে অনেকটা প্রকারভেদ আছে এর মধ্যে, সবগুলা প্রকারভেদে আজকে আমরা পড়বো। আমরা এই কৃতকাজ নির্ণয়ের মধ্যে প্রথমে পড়বো হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃতকাজ, এরপরে আমরা পড়বো পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ, পরিবর্তনশীল বল, এবং লাস্টে আমরা পড়বো হচ্ছে ভার কেন্দ্রের সরণ, যেখানে তোমাকে ইউজ করতে হবে। তো ব্যাপারটা বুঝো, খুব সিম্পল, কিন্তু যখন তুমি ধ্রুব বল দ্বারা কৃতকাজ পড়তেছো তখন বলটাও ফিক্সড, সরণটাও ফিক্সড। এবার তুমি পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ পড়বা, সেখানে বলটা ফিক্সড না কিন্তু সরণটা ফিক্সড। এরপরে তুমি পড়বা বলটা ফিক্সড কিন্তু সরণটা ফিক্সড না। সো সকল প্রকারের বল সরণ নিয়ে আমরা আজকে অনেক এক্সপেরিমেন্ট করে কৃতকাজগুলো নির্ণয় করার চেষ্টা করব। সো খুবই এক্সাইটিং হতে যাচ্ছে আজকে ক্লাসটা। চলো আমরা তাহলে শুরু করে দিই। শুরু করার আগে আরেকটা ছোট্ট ব্যাপার আছে যেটা তোমাদেরকে পড়া দিতে হয়, আমাদের ফরম্যাটের মধ্যেই পড়ে। সেটা হচ্ছে এই যে পার্টিকুলার কৃতকাজ নির্ণয়কে আমি 3 স্টার গুরুত্ব দিছি, এটা তো আমি বুঝতেছি অনেক ইম্পর্টেন্ট, তুমিও যাতে বুঝো যে অনেক ইম্পর্টেন্ট, সেই জন্য আমরা এই ব্যবস্থা রাখছি যে তুমি আগে দেখে নিতে পারো যে কৃতকাজ নির্ণয় থেকে কত জায়গায় প্রশ্ন আসছে। সো দেখেই নাও, বুয়েটে এমসিকিউ আসছে 2 বার, তার মানে এমসিকিউ জন্য এটা ইম্পর্টেন্ট। এর পরের সালগুলোতে এটা কেন আসে নাই, কারণ পরের সালগুলোতে বুয়েটে এমসিকিউ ছিল না। এখন যেহেতু বুয়েটে আবার প্রিলি সিস্টেম আছে, সো বুয়েটের প্রিলির মধ্যে তুমি এমসিকিউ হিসাবে কৃতকাজ নির্ণয় পেয়ে যেতে পারো, সম্ভাবনা আছে। কুয়েটে আসছে, রুয়েটে আসছে, বুটেক্সে আসছে, আইওটিতে আসছে। এমন কোনো ভার্সিটি বাকি নাই যেখানে এটার এমসিকিউ আসছে। রিটেনে আসি, বুয়েটে আসছে 7-8 সালে, রুয়েটে যতদিন রিটেন ছিল প্রতি বছরই কম বেশি আসছে, 4, 5, 7, 8, 8, 9, চুয়েটেও আসছে, বুটেক্সেও আসছে। সো যত জায়গায় রিটেন পরীক্ষা সব জায়গায় কিন্তু রিটেনও এসে পড়ছে। সো তোমার ভর্তি পরীক্ষার পুরো সিজনটার মধ্যে কোথাও না কোথাও তুমি এখান থেকে প্রশ্ন পাচ্ছ, গ্যারান্টেড। সো এই জন্য এটা 3 স্টার টপিক, অত্যন্ত গুরুত্ব সহকারে এটা পড়তে হবে। চলো তাহলে আমরা পড়াশোনাতে চলে যাই। আচ্ছা, আমরা যদি প্রথমেই দেখি আমাদের কৃতকাজ নির্ণয়ের মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃতকাজ। তো শুরুতেই বলছিলাম, যখন তুমি ধ্রুব বল দ্বারা কৃতকাজ বের করছো তখন বলটাও ধ্রুব, সরণটাও ধ্রুব। তাহলে একটা ধ্রুব সরণ আছে এবং একটা ধ্রুব বল আছে, তাহলে আমরা ধরলাম এই ধ্রুব বলটা হচ্ছে এফ। তাহলে এই ধ্রুব বলটা প্রয়োগ করে যদি একটা বস্তুকে তুমি এস পরিমাণ সরণ ঘটাও, তাহলে কৃতকাজটা কেমন হয় সেটাই মোটামুটি ধ্রুব বল দ্বারা কৃতকাজে বলা হচ্ছে। তাহলে এই মনে করো আমার বস্তু আছে আমার কাছে একটা, সেই বস্তুর উপর আমি একটা বল প্রয়োগ করব। তাহলে আমরা এই একটা বল প্রয়োগ করলাম বস্তুটার উপরে, এবং এই বলটা প্রয়োগ করার কারণে মনে করো একটা সরণ হলো এই বরাবর, এইটুক। তাহলে আমাদের এখানে 3টা জিনিস জানতে হয়। আমাদের 1 নম্বর যেটা জানতে হয় সেটা হচ্ছে এই বলটা, 2 নম্বর জানতে হয় এই সরণটা, লাস্টলি জানতে হয় বল এবং সরণের মধ্যকার অ্যাঙ্গেলটা। এবং আমরা মোটামুটি সবাই এতদিন এটা শিখে ফেলেছি, তো নতুন করে এটা প্রুফ করার কিছু নেই যে এই বল দ্বারা এইটুক সরণ করলে যে কাজটা হবে সেটা আমরা বের করি এফ এস কস থিটা দিয়ে। কেন বের করি এটা যদি এক লাইনে তোমাদেরকে বুঝাই দেই, এই এসটা তো বলের দিকে সরণ না, তাই না? ছোটবেলা থেকে পড়ে আসতেছো বল এবং বলের দিকের সরণের গুণফল। তাহলে আমি যদি এই সরণটাকে উপাংশ আকারে ভাগ করে বলের দিকে নিয়ে আসি এবং বের করি যে বলের দিকে কতটুকু সরণ হয়েছে, তাহলে আমি এই বরাবর যে উপাংশটা পাবো সেটা হবে এস কস থিটা। ভেক্টরের সেই ছোট্ট এক্সাম্পল যে আমি যার দিকে আমি অ্যাঙ্গেলটা জানি তার দিকে কস, তাহলে এই সরণের বলের দিকের উপাংশ হচ্ছে এস কস থিটা। এবার যদি আমি বল এবং বলের দিকে সরণকে গুণ দিয়ে দেই, আমি যদি তাহলেই পেয়ে যাবো আমি কাজ। তাহলে এফ এবং বলের দিকে সরণ হচ্ছে এস কস থিটা, গুণ দিলেই পেয়ে যাব কাজ। তাহলে কাজ আমার কাছে হচ্ছে এফ এস কস থিটা। এফ এস কস থিটা দেখে ভেক্টরের আরেকটা সূত্র মনে পড়ে যাওয়া উচিত। দেখো, বল একটা ভেক্টর, সরণ একটা ভেক্টর। তুমি এখানে কি পাচ্ছ? বলের মান, সরণের মান গুণ কস থিটা। তাহলে একটা ভেক্টরের মান আরেকটা ভেক্টরের মান এবং তাদের মাঝখানে অ্যাঙ্গেলের কস, এটা তোমাকে কি মনে করায় দেয়? এটা তোমাকে মনে করে দেওয়া উচিত ডট গুণফল। তাহলে একটা ভেক্টরের মান সাথে আরেকটা ভেক্টরের মান এবং তারপর যদি আমরা cos থিটা দেই, যেখানে থিটা হচ্ছে ওই দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল, তাহলে এই গুণফলটা আমাদেরকে দেয় ডট গুণফল। তাহলে w ইজ ইকুয়াল টু হয়ে গেল f ডট s। তাহলে আমরা এখান থেকে মোটামুটি দুটো জিনিস শিখছি। একটা যেটা শিখছি সেটা হচ্ছে w ইজ ইকুয়াল টু fs cos থিটা, আরেকটা আমরা শিখলাম w ইজ ইকুয়াল টু fs। এই দুইটাই মোটামুটি আমাদের ধ্রুব বল দ্বারা কৃত কাজের সূত্র।
তাহলে এই দুই ফর্মুলা ইউজ করে আমরা মোটামুটি সকল ধ্রুব বল দ্বারা কৃত কাজ বের করে ফেলতে পারবো। এরপর আমাদের কাছে আসতেছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। চলো তাহলে এটা বের করি। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ যদি আমাদেরকে বের করতে হয়, সেই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আমরা কি করব? আমরা এবার বলবো এফটা আসলে ধ্রুব না। তাহলে এবার এফ ধ্রুব না, বলটা এবার পরিবর্তনশীল। পরিবর্তনশীল বল তোমরা রিয়েল লাইফে কোনটা কোনটা দেখছো? অসংখ্য কিন্তু দেখছো। এরকম চিন্তা করে দেখো, একটা হতে পারে স্প্রিং বল, তুমি যত বেশি স্মরণ করবা স্প্রিং এর বল তত বাড়তে থাকবে। একটা হতে পারে মহাকর্ষীয় বল, তুমি দুইটা বস্তুকে যত কাছে নিয়ে আসবা এই মহাকর্ষীয় বল তত বাড়তে থাকবে। একটা হতে পারে কুলম্বের বল, ওখানেও কিন্তু দুইটা চার্জকে তুমি যত কাছে নিয়ে আসবা বলটা বাড়তে থাকবে। সো এরকম পরিবর্তনশীল বল কিন্তু আমরা হর হামেশাই দেখতেছি, এবং টু বি ভেরি অনেস্ট বেশিরভাগ বলই পরিবর্তনশীলই। আমরা যতগুলা দেখছি আমরা রিয়েল লাইফ এক্সাম্পলস, বেশিরভাগ বল পরিবর্তনশীলই হয়ে থাকে কোনো না কোনো প্যারামিটারের উপর। তাহলে বল যেহেতু পরিবর্তনশীলই হচ্ছে, সেক্ষেত্রে এই সূত্র দিয়ে আমরা সবসময় আসলে সবকিছু বের করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের পরিবর্তনশীল হলে কি করতে হবে সেটাও জানতে হবে। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করতে হলে আমরা কি করি? আমরা সিম্পলি বলি, মনে করো এইখান থেকে আমি এইটুক সরণ ঘটাবো এবং আমি জানি না কোন পয়েন্টে বলের মান কত। এই পয়েন্টে বলের মান একরকম, এই পয়েন্টে বলের মান আরেক রকম, এই পয়েন্টে আরেক রকম। তাহলে বল যেহেতু পাল্টাচ্ছে, আমরা এই পুরো সরণটাকে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবো। তাহলে পুরো একটা সরণ ছিল যাকে আমি অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করে ফেলছি। তাহলে এই ছোট ভাগে ভাগ করে আমার লাভ কি? ছোট ভাগে ভাগ করে আমার লাভ হচ্ছে, আমি এখন বলবো এই পুরা জায়গায় বল কত আমি জানি না, এখানে হয়তো 50, এখানে হয়তো 200, এখানে হয়তো 300, কিন্তু আমি এটুক বলতে পারি যে এই ছোট্ট জায়গাটার ভিতরে যে বলটা আছে এই বলটা পরিবর্তন হওয়ার সুযোগ পায় নাই। এইটুক বল আসলে ধ্রুব। আচ্ছা দেখ, এই কোণার মধ্যে লেখার দরকার নাই, ভালো মতো লিখি। আমি যদি এখানে লিখে দেই যে এই জায়গাটার বলটা আসলে ধ্রুব। ঠান্ডা মাথায় বুঝে নাও, পুরো জায়গাটার ভিতরে বল পরিবর্তিত হচ্ছে। আমি যদি পুরো জায়গাটাকে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করে ফেলি, তাহলে আমি বলতেছি ছোট্ট জায়গাটার ভিতরে বল পরিবর্তিত হওয়ার সুযোগ পায় নাই। ওই ছোট জায়গার ভিতরে যদি 200 নিউটন নিয়ে শুরু হয়ে থাকে, তাহলে ছোট জায়গাটা শেষ হয়েছে 200 নিউটন নিয়ে, নেক্সট ভাগটায় গিয়ে হয়তো এটা 300 নিউটন হয়ে গেছে, সেটা আমি জানি না, কিন্তু এই ছোট্ট ভাগটার ভিতরে বলটা ধ্রুব। তাহলে এই ছোট্ট ভাগটার ভিতরে যদি বলটা ধ্রুব হয়, তাহলে আমি এবার এটার ফর্মুলা দিতে পারবো। এবং এটার ফর্মুলা আমাকে কি বলে? এটার ফর্মুলা আমাকে বলে এফ ডট এস হচ্ছে বলের কাজের সূত্র। তাহলে এই ছোট্ট জায়গাটার ভিতরে এই ছোট্ট জায়গাটার ভিতরে একটা ছোট্ট কাজ আছে, এবং এই ছোট্ট কাজকে যদি আমরা ডিডব্লিউ বলি, তাহলে এই ডিডব্লিউ হয়ে যাবে এফ ডট ছোট্ট সরণ ডিএস এর সমান, তাই তো? তাহলে এখন আমি দেখতেই পাচ্ছি বল যেদিকে সরণ সেদিকেই, তাহলে বল যেদিকে সরণ যদি সেদিকেই হয়, তাহলে আমি বলতে পারবো এই ডিডব্লিউ হচ্ছে এফ ইনটু ডিএস এর সমান। তাহলে এরপরে সুন্দর করে তুমি একটু ইন্টিগ্রেশন করে দিবা, দুই পাশে ইন্টিগ্রেশন করে দিলেই তুমি কিন্তু আসলে এখানে কাজটা হিসাব করতে পারছো। আমি যদি ইন্টিগ্রেশনের লিমিট সহ তোমাদেরকে দেখাই দিই, তাহলে তোমাদের জন্য একটু ভালো হবে। এখানে মনে করো সরণটা হচ্ছে x1, আচ্ছা এগেইন এইখানে মনে করো এই মোমেন্টের সরণটা হচ্ছে x1, আর এই মোমেন্টের সরণটা মনে করো x2। তাহলে আমরা এই জায়গাটাতে ইন্টিগ্রেশনটা করব x1 থেকে x2 পরিমাণ, আর এখানে আমরা ইন্টিগ্রেশন করব 0 থেকে w পরিমাণ। আচ্ছা, ইন্টিগ্রেশনটা যেহেতু পুরো জায়গাটায় করতেছি, সো লিমিট আসলে ওখানে বসায় লাভ নাই। আমরা যেহেতু পুরো জায়গার কাজ বের করতে চাই, সো আমরা পুরো জায়গার লিমিটটা বসাবো। একটু কষ্ট করে এটা মুছে ফেলি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যদি পুরো জায়গাটার লিমিট বসাতে চাই, সো মনে করো এখান থেকে শুরু করতেছি, যেহেতু এটা মনে করো x1, আর এখানে মনে করো আছে x2। এই পুরো জায়গার কাজ বের করতে চাই, তাহলে x1 থেকে x2 পরিমাণ, এখানে ইন্টিগ্রেশন থাকলো, আর এখানে আমরা প্রথমে ছিল শূন্য কাজ, লাস্টে হবে w কাজ, এই ইন্টিগ্রেশনটা করে দিলাম। তাহলে বাম পক্ষের ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে w, আর ডান পক্ষের ইন্টিগ্রেশন তোমাকে করে নিতে হবে। সো এখান থেকে কিন্তু আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের একটা ফর্মুলা ডিরাইভ করে ফেলতে পারলাম। সো এই মোটামুটি আমার পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের ফর্মুলা। যেখানে ইন্টিগ্রেশন দেখতে পাই সেখানে আমাদের মনে আরেকটা কাজ করতে মন চায়, তাই না? হয়তো ম্যাথ থেকে অলরেডি এটা শিখে ফেলছো। যখনই ইন্টিগ্রেশন দেখতে পাও তখনই তোমার মন চায় গ্রাফের এরিয়া বাই করতে। তাহলে তোমাকে যদি কখনো ইন্টিগ্রেশনের জন্য এরকম করে ফর্মুলা না দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি গ্রাফ থেকেও কিন্তু কাজটা করতে পারো। সো ইন্টিগ্রেশন করে পরিবর্তনশীল বলের কৃত কাজ তোমাকে বের করতে হতে পারে। কখন বের করতে হবে? যখন তোমাকে দিয়ে দিচ্ছে f ইজ ইকুয়াল টু মনে করো x² + 2x,
তাহলে এরকম একটা ফাংশন দেওয়া থাকলে তুমি কি করবা, একটা ফাংশন দেওয়া থাকলে তুমি এই জায়গায় চলে যাবা। এখন তোমাকে ফাংশন দেয় নাই, তোমাকে দিছে গ্রাফ, তখন তুমি কি করবা? মনে করো তোমাকে ফাংশন দেয় নাই, তোমাকে এরকম একটা গ্রাফ ধরাই দিছে এবং গ্রাফের মধ্যে এক প্রান্তে দিছে এস আর এক প্রান্তে দিছে এফ। মনে করো গ্রাফটা তোমার কাছে এরকম। এই গ্রাফের মধ্যে তোমাকে বললো যে ভাই এই পয়েন্টটা হচ্ছে x1 এবং এই পয়েন্টটা হচ্ছে x2। তাহলে আমি সরণটাকে আসলে এস না লিখে এক্সই লিখি, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। এক্সই লিখি। তাহলে এখন যদি তোমাকে বলে x1 থেকে x2 পর্যন্ত কৃত কাজ বের করতে, তুমি কি করবা? যেহেতু ইন্টিগ্রেশন দেখা যাচ্ছে এবং ইন্টিগ্রেশন কার সাপেক্ষে? এস এর সাপেক্ষে, বা ইন্টিগ্রেশনটা হচ্ছে আমাদের সরণের সাপেক্ষে। তো যেহেতু আমি এক্স লিখছি লিমিটটা, এটাকেও এক্স লেখাই ভালো। এক্স না লিখলে তোমরা কনফিউজ হয়ে যাবে, সবগুলাই এক্সই থাকলো। যাও, আচ্ছা, তো আমরা যদি সরণটাকে এক্স দিয়ে প্রকাশ করি তাহলে মনে হয় তোমাদের জন্য ভালো, কারণ x1 থেকে x2 লিখছি। সরণটাকে এস দিয়ে প্রকাশ করলেও কোনো সমস্যা নেই, জাস্ট এখানে s1 থেকে s2 লিখবা। এই সো সরণটাকে যা দিয়ে প্রকাশ করবা, লিমিটটাকে তাই দিয়ে প্রকাশ করবা, তাহলে এটা। সো আমরা এখানে x1 থেকে x2 পর্যন্ত কাজটা বের করতে চাই। তাহলে যেহেতু ইন্টিগ্রেশনটা সরণের সাপেক্ষে বা x এর সাপেক্ষে, সো আমরা x বরাবর একটা ক্ষেত্রফল বের করে দিব। সো এই ফার্স্ট লাইনটাকে তুমি x এর সাথে কানেক্ট করো, সেকেন্ড লাইনটাকে x এর সাথে কানেক্ট করো, তাহলে মাঝখানে তুমি যে ক্ষেত্রফলটা পাচ্ছ এটাই হয়ে যাবে তোমার কাজ। তাহলে আমরা যদি সিম্পলি এখান থেকে কাজ বের করতে চাই, এই মাঝখানের এরিয়াটা বের করে দিতে হবে এবং এই এরিয়াটাই হয়ে যাবে আমাদের কৃত কাজের সমান। আমরা কিন্তু বেশ কয়েকটা ওয়ে শিখলাম, একটু রিক্যাপ করে দিই। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করার উপায় দুইটা, এবং দুইটা তোমাকে কখন কখন কাজে লাগাবে? যখন তোমাকে এফ একটা ফাংশন দিয়ে দিবে এক্স এর, যে বল সরণের একটা ফাংশন, এখান থেকে কৃত কাজ বের করো, তখন তুমি সরাসরি চলে যাবা লিমিটে, এই ইন্টিগ্রেশনের ভিতরে বলের জায়গায় বসাবা এই ফাংশনটা, এক্স এর সাপেক্ষে x1 থেকে x2 পর্যন্ত ইন্টিগ্রেশন করে দিবা, পেয়ে যাবা তুমি কৃত কাজ। আরেক রকম ভাবে তোমাকে দিতে পারে গ্রাফ দিয়ে। তোমাকে যদি গ্রাফ দিয়ে দেয় বল বনাম সরণের, এবং সরণের দুইটা পয়েন্টে কৃত কাজ বের করতে বলে, তাহলে ওই দুইটা পয়েন্টের সাপেক্ষে একটা এরিয়া নিবা এবং ওই এরিয়াটা বের করে দিবা, তাহলে তুমি পেয়ে যাবা কৃত কাজ। আর ধ্রুব বল দিয়ে কৃত কাজ বের করার দুটো উপায় আমরা পাইছি, একটা হচ্ছে এফ এস কস থিটা আর একটা হচ্ছে এফ ডট এস। এই দুটা কখন কখন কাজে লাগবে? যখন তোমাকে এফ এর একটা মান দিয়ে দিছে, এস এর একটা মান দিয়ে দিছে, পাশাপাশি থিটারও একটা মান দিয়ে দিছে, তখন তুমি যাবা এই কাহিনী করতে। আর এটা তুমি কখন করবা? যখন তোমাকে এফ ভেক্টর মনে করো আই প্লাস জে বলে দেওয়া আছে, আবার এস ভেক্টর দেওয়া আছে মনে করো 3i প্লাস মাইনাস 2j, তখন তুমি যাবা ডট গুণ করতে। সো কখন কোনটা কাজে লাগবে এইটা বোঝাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট রাদার দেন নোয়িং দ্য ফর্মুলাস। ফর্মুলা তুমি জানো কিন্তু কাজে লাগাতে পারতেছো না, তাহলে কিন্তু হবে না। সো একদম সুন্দর করে লিখে দিছি কখন কোন ফর্মুলায় যাবা এবং কোন ফর্মুলাটা আসলে আমার ঠিক কোন জায়গায় কাজে লাগতেছে। হোপফুলি জিনিসটা ক্লিয়ার। চলো আমরা তাহলে সামনের দিকে যাই। এবার আমাদের আছে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য কাজ, এবং দেন আমরা পড়বো অভিকর্ষ ক্ষেত্রকৃত কাজ। তাহলে ধনাত্মক, ঋণাত্মক, শূন্য কাজ কিন্তু বোঝাটা খুবই সোজা। আমি যদি তোমাকে এখানে বলি যে আমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুর উপরে বিভিন্ন দিকে বল, একটাই বল প্রয়োগ করার কারণে বিভিন্ন দিকে সরণ হচ্ছে, তাহলেই তোমরা মোটামুটি এক্সাম্পলটা ধরতে পারবা। মনে করো এই বস্তুটার উপরে আমি এই বরাবর একটা বল প্রয়োগ করছি। এখন একটা বল প্রয়োগ করার ফলে যদি সরণটা বলের দিকের কাছাকাছি হয়, মনে করো সরণের একটা উপাংশ যদি বলের দিকে থাকে, তাহলে আমরা কি বুঝি? আমরা বুঝি যে বলটা সরণটাকে হেল্প করতেছে, বলটাই সরণটা ঘটানোর পক্ষে কাজ করতেছে। এটা কোথায় কোথায় হতে পারে? এইটা হইতে পারে পুরা এই ডিরেকশনটা জুড়ে, মনে করো 90 আগ পর্যন্ত পুরা জায়গাটা জুড়ে আসলে সরণের একটা করে উপাংশ আছে বলের দিকে। তাহলে এই পুরা এরিয়াটা জুড়ে যদি সরণটা ঘটে, তাহলে আমি বলবো বলটা সরণটাকে হেল্প করতেছে। যদি এর থেকে বেশি হয়, মনে করো একদম 90 হয়ে গেছে, এই বরাবর একটা সরণ হচ্ছে, তাহলে আরেক রকম কাহিনী। আর যদি উল্টা দিক বরাবর সরণ হয়, তাহলে আরেক রকম কাহিনী। তাহলে এখন তিনটা কাহিনী আসলে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা যদি এই তিন কাহিনী বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের মোটামুটি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যেটা আমরা পড়তে চাচ্ছিলাম সেটা হচ্ছে বলের দিকে সরণের উপাংশ আছে। তো চিন্তা করে দেখো, বলের দিকে সরণের উপাংশ আমি কখন বলছি? এই 90 আগ পর্যন্ত। তাহলে যদি আমার থিটা গ্রেটার দেন 0, গ্রেটার অর ইকুয়াল টু 0 এবং লেস দেন 90 হয়, তাহলে এখানে কি হচ্ছে? W ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, এবং থিটা যদি 0 বা 0 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট হয়, তাহলে এই কস থিটার ভ্যালু তুমি পাবা পজিটিভ।
তাহলে এই ডব্লিউটা হয়ে যাচ্ছে তোমার কাছে পজিটিভ, তুমি পাচ্ছ ধনাত্মক কাজ। তাহলে যেহেতু cos থিটা 0 থেকে 90 আগ পর্যন্ত পজিটিভ, তুমি পাচ্ছ ধনাত্মক কাজ। এবং এর ফিজিক্যাল মিনিং কি? ফিজিক্যাল মিনিং হচ্ছে বলটা সরণটাকে হেল্প করতেছে, ও এই সরণটা ঘটানোর পক্ষে কাজ করতেছে। যদি 90 বরাবর হয়ে যায়, সে থিটা হচ্ছে 90, সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে W ইজ ইকুয়াল টু FS cos 90, এবং আমরা সবাই জানি cos 90 হচ্ছে 0। তাহলে তুমি এখানে 0 জুল কাজ পাইলা। এইটার ফিজিক্যাল মিনিং কি? এইটার ফিজিক্যাল মিনিং হচ্ছে তোমার বলটা এই সরণটাকে ঘটানোর জন্য সাহায্য করতেছে না, বাধাও দিচ্ছে না। বেসিক্যালি এই বলের, এই সরণের পক্ষে বিপক্ষে কোনো প্রকার অবদান নাই, এই সরণটা এই বলের কারণে ঘটেই নেই। সো এটা কখন হইতে পারে? মনে করো তুমি চিন্তা করতেছো অভিকর্ষ বল হচ্ছে, এবং অভিকর্ষ বলটা আসলে কোথায় কাজ করে? অভিকর্ষ বলটা কাজ করে সোজা নিচের দিকে। এখন অভিকর্ষ বলের বিরুদ্ধে তুমি একটা বস্তুকে নাড়া বা চালাবা, তাহলে জন্য করো টেবিলের উপর একটা বস্তু আছে, ওর উপর অভিকর্ষ বল কাজ করতেছে সোজা নিচে। এখন তুমি যদি এই বস্তুটাকে উপরে নিচে নাও, মনে করো তুমি এই বস্তুটাকে উপরে নিলা বা নিচে নিলা, এই দুই ক্ষেত্রেই কিন্তু অভিকর্ষ বল কাজ করবে। উপরে নিতে গেলে বাধা দিবে, নিচে নিতে গেলে সাহায্য করবে। কিন্তু তুমি যদি এই বস্তুটাকে সোজা এদিকে নিয়ে যাও, চিন্তা করো একটা টেবিলের উপর একটা বস্তুকে তুমি সোজা সামনে আগাচ্ছ, তাহলে অভিকর্ষ বলের কি এই সরণের কোনো কাজ আছে? অভিকর্ষ বল কি সরণকে বাধা বা সাহায্য দিচ্ছে? একদমই না। উপরে নিলে বাধা দিত, নিচে নামাইলে সাহায্য করতো। কিন্তু তুমি যখন এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছ, এই ডান দিকের সরণে কিন্তু অভিকর্ষ বলের কোনো হাত নাই, এদের মাঝখানে অ্যাঙ্গেল 90, এবং খুব সহজে তুমি বলতে পারবা কাজটা 0। সেটা হচ্ছে শূন্য কাজের একটা উদাহরণ। লাস্টলি আমাদের কাছে আসতেছে যখন সরণটা 90 থেকে বেশি অ্যাঙ্গেলে যায়। আমি যদি বলি থিটা ইজ গ্রেটার দেন 90 এবং লেস অর ইকুয়াল টু 180, সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে আমরা পাবো W ইজ ইকুয়াল টু FS cos থিটা, এবং যেহেতু থিটা 90 থেকে বেশি হয়ে গেলে এই cos থিটা পার্সনটা নেগেটিভ হয়ে যায়, তুমি এখানে পাচ্ছ একটা ঋণাত্মক কাজ। তাহলে আশা করি জিনিসটা খুবই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যে যখন থিটা 0 বা 90 0 থেকে বড় এবং 90 থেকে ছোট, তখন আমরা পাচ্ছি ধনাত্মক কাজ, কারণ বল সরণকে হেল্প করতেছে। যখন থিটা 90 থেকে বড় এবং 180 সমান বা ছোট, তখন আমরা পাচ্ছি ঋণাত্মক কাজ, কারণ বল সরণকে বাধা দিচ্ছে। এন্ড 90 হয়ে গেলে আমরা দেখতেছি বল সরণকে বাধাও দেয় না, সাহায্য করে না, বেসিক্যালি এই সরণের জন্য কোনো অবদানই রাখে না, সেই জায়গায় আমরা পাচ্ছি শূন্য কাজ। সো এই 3 প্রকার কাজ আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। লাস্টলি আমাদের কাছে আছে অভিকর্ষ ক্ষেত্রের কৃত কাজ। তো অভিকর্ষ ক্ষেত্রের কৃত কাজটা আসলে কেমন? আমরা যদি বলি একটা অভিকর্ষ ক্ষেত্র আছে, এবং সেই অভিকর্ষ ক্ষেত্র তোমাকে নিচের দিকে টানতেছে, এমজি বলে, তুমি এই অভিকর্ষ ক্ষেত্রের পক্ষে কাজ করতে পারো, বিরুদ্ধেও কাজ করতে পারো। তো তুমি যদি ওর পক্ষে কাজ করো, তার মানে হচ্ছে তুমি বস্তুটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছ সরণ দিয়ে। তাহলে তুমি যদি এই বস্তুকে নিচের দিকে নিয়ে যাও, সেক্ষেত্রে এই কাজটা হবে তোমার পক্ষে। সো অভিকর্ষ ক্ষেত্রে আমরা সরণটাকে এইচ দিয়ে লিখে অভ্যস্ত, সো এইচ দিয়ে লিখি, তোমাদের কোনো কনফিউশন না হয়, সেটাকে এইচ দিয়ে লিখলাম। সো তুমি যদি নিচে নিয়ে যাও, তুমি ওর পক্ষে কাজ করলে, এবং ওর পক্ষে কাজ করলে তুমি আসলে এখানে পাবা একটা কৃত কাজ, যে কৃত কাজটা তোমাকে দিয়ে দিবে অভিকর্ষ ক্ষেত্রের পক্ষে এমজিএইচ। আচ্ছা, অভিকর্ষ দ্বারা কৃত কাজটা এমজিএইচ। তো আমরা যদি এখানে অভিকর্ষ দ্বারা কৃত কাজ লিখতে চাই, ডব্লিউজি লিখে দিব। আবার তুমি এটাকে উল্টাও নিতে পারো, তুমি যদি উল্টা দিকে নিয়ে যাও, সেক্ষেত্রে অভিকর্ষের বিরুদ্ধে কাজ করলে, এবং অভিকর্ষের বিরুদ্ধে কাজ করলে অভিকর্ষ দ্বারা কৃত কাজটা হয়ে যাবে মাইনাস। এখন চিন্তা করো তো, অভিকর্ষ তুমি পক্ষে নিয়ে না নিয়ে বিপক্ষে নিচ্ছ মনে করো, কিন্তু অভিকর্ষের বিপক্ষে যদি তুমি নাও, তাহলে তোমার তো একটা কাজ হওয়ার কথা, রাইট? তাহলে তুমি যদি অভিকর্ষের বিরুদ্ধে একটা বস্তুকে তোলা শুরু করো, তাহলে তোমার হাতে একটা কাজ হয়েছে না? একটা ইসাক স্যারের বই নিয়ে বা তপন স্যারের বই নিয়ে এটাকে উপরে তোলার চেষ্টা করে দেখো, হাতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। তাহলে তুমি অবশ্যই হাত দিয়ে একটা কাজ করতেছো। তাহলে এই যে তুমি হাত দিয়ে একটা কাজ করলে, সেটা তো মাপার উপায় থাকতে হবে। তাহলে তুমি যখন অভিকর্ষের বিরুদ্ধে একটা বস্তুকে নিয়ে যাচ্ছ, তখন এজেন্টের কৃত কাজটা কত? তাহলে অভিকর্ষের বিরুদ্ধে আমরা একটা বস্তুকে নিয়ে যাব, এবং আমরা হিসাব করতে চাই যে অভিকর্ষের বিরুদ্ধে একটা বস্তুকে নিতে এজেন্ট কর্তৃক কৃত কাজ কত, মানে তোমার হাত দিয়ে কৃত কাজ কত। তাহলে অভিকর্ষের বিরুদ্ধে যখন তুমি একটা বস্তুকে নিয়ে যাচ্ছ, তখন তোমার হাত দ্বারা কৃত কাজটাও কিন্তু বল ইনটু সরণই হবে। তাহলে এখানে বলটা কি? অভিকর্ষ, তুমি অভিকর্ষের বিরুদ্ধে নিয়ে যাচ্ছ, তাহলে বলটা হচ্ছে এমজি, আর সরণটা হচ্ছে উপরের দিকে তুমি এইচ পরিমাণ নিয়ে গেলে এইচ। তাহলে এটা হচ্ছে আমাদের অভিকর্ষের বিরুদ্ধে এজেন্ট কর্তৃক কৃত কাজের হিসাব। এই স্লাইডেও কিন্তু আমরা অনেকগুলো ফর্মুলা শিখছি। আমরা শিখছি
কাজ ধনাত্মক হয় যখন থিটা থেকে 90 মধ্যে 0 থেকে 90 মধ্যে আছে, 90 তে গেলে কাজ 0 হয়, 90 থেকে 180 তে গেলে কাজ হয় নেগেটিভ। এন্ড দেন আমরা শিখছি অভিকর্ষ ক্ষেত্রের বিরুদ্ধে একটা বস্তুকে উপরে তুলতে হলে এজেন্ট বা আমাদের কৃত কাজটা হচ্ছে mgh। সেই স্লাইড থেকে আশা করি সকল প্রকারের জ্ঞান তোমাদের কাছে একদম পৌঁছে গেছে। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আরো একটা থিওরি আমাদের পড়তে হবে কৃত কাজে ঢোকার আগে। আমরা এতক্ষণ পড়তেছিলাম পরিবর্তনশীল বল এবং ধ্রুব বল, কোনোটাতেই সরণ পরিবর্তন হয় নাই, কিন্তু সরণ পরিবর্তন হয়ে গেলেও কিন্তু আমাদের কাজ বের করতে ঝামেলা হয়ে যায়। আমি যদি তোমাদেরকে আগে সরণ পরিবর্তন না হওয়ার একটা এক্সাম্পল দেই, মনে করো এখানে একটা বস্তু আছে এবং এই বস্তুটাকে আমি এখান থেকে এই পর্যন্ত নিয়ে গেলাম, তাহলে এইটুক সরণ আমাদের হচ্ছে। চিন্তা করে দেখো আমার বস্তুটার যে প্রথম জায়গাটা আছে, মনে করো এই পয়েন্টটা, বললাম এই পয়েন্টটা এখন চলে আসছে এই জায়গায়, তাই তো? তাহলে এই জায়গা এই পয়েন্ট যখন এই জায়গায় চলে আসছে, আমরা এই মাঝখানে রেসটা মুছে দিয়ে আরেকবার রাখি। ওকে, এই পয়েন্টটা যেহেতু এই জায়গায় চলে আসছে, আমরা এখান থেকে বলতে পারতেছি যে এই পয়েন্টটা সরণ হয়েছে এখান থেকে এই পর্যন্ত, এটা এস। এবার লাস্ট পয়েন্টটা চিন্তা করো তো, এই লাস্ট পয়েন্টটা ছিল এই জায়গায়, এটা চলে আসছে এখানে, ওরও সরণ কতটুকু হয়েছে? ওরও কিন্তু সরণ হয়েছে এস। তাইলে এই বস্তুটার প্রত্যেক পয়েন্টের সরণ একই, তাহলে প্রত্যেকটা পয়েন্টেরই সরণ যদি আমি বাই করতে চাই, প্রত্যেকটা পয়েন্টেরই সরণ পাবো এস। তাহলে এই জায়গাটায় কিন্তু সরণটা ধ্রুব। বুঝতেই পারতেছো এই ধরনের জিনিসে কৃতকাজ বের করতে আমাদের খুবই সুবিধা হয়। যদি আমি বলতে পারি যে বলটাও এদিকে, তখন তুমি সুন্দর করে পেয়ে যাবা W = F.S, তাই তো? আমি এখানে খুব সিম্পলি বুঝাই ফেললাম যে যখন সরণটা পাল্টায় না, প্রত্যেকটা পয়েন্টের সরণ একই থাকে, তখন আমাদের জন্য কাজ বের করা খুব সোজা। আমরা বলটা পরিবর্তনশীল নাকি ধ্রুব সেটা দেখে সুন্দর করে ওই ফর্মুলাটা বসাই দিয়ে কাজ বের করে ফেলতে পারি। ভার কেন্দ্রের সরণ আসলে আমাদের কখন নেওয়া লাগে? ভার কেন্দ্রের সরণ আমাদের তখন নেওয়া লাগে যখন প্রত্যেকটা পয়েন্টের সরণ আসলে একরকম নাই। এমন একটা এক্সাম্পল দেখি চলো। একটা রড মনে করো এখানে দাঁড়া করানো আছে, এই রডটাকে দাঁড়ানো অবস্থা থেকে আমি নিচে নামায় ফেলবো। তাহলে নিচে নামায় ফেললে রডটার কি হবে? রডটা অনেকটা এরকম হয়ে যাবে, যেরকম ছিল সেরকম থেকে আমি রডটাকে জাস্ট এই অবস্থায় ছিল নিচে নামাই দিছি। তাহলে আমি যদি এটাকে নিচে নামায় দিয়ে থাকি, তাহলে এবার একটু চিন্তা করো তো, আমার একদম যে প্রথম উপরের মাথাটা আছে, এই উপরের মাথা কিন্তু বিশাল সরণ হয়েছে, একটা এই পরিমাণ সরণ হয়েছে উপরের মাথাটার। নিচের মাথাটা কি সরণ হয়েছে? নিচের মাথাটা তো সরণই হয়নি, ও যেখানে ছিল সেখানেই আছে। তাহলে নিচের মাথার সরণ শূন্য, উপরের মাথার এই বিশাল একটা সরণ হয়েছে, এবং মাঝের প্রত্যেকটা পয়েন্টে যদি আমি সরণ বাই করতে থাকি, প্রত্যেকটা পয়েন্টের সরণ আসবে ডিফারেন্ট। তাহলে প্রতিটি পয়েন্টের সরণ ডিফারেন্ট। আমি যদি এইভাবেই লিখে দিই, যাতে তোমরা পিডিএফটা পাইলে সহজে মনে করতে পারো যে ভাই কি পড়াইছিল। প্রতিটি পয়েন্টের সরণ ডিফারেন্ট। তাহলে প্রতিটা পয়েন্টের সরণ যদি ডিফারেন্ট হয়, তাহলে আমাদের একটা গড় সরণ নেওয়া লাগবে, এবং সেই গড়টা হচ্ছে ভার কেন্দ্রের সরণ। তাহলে এবার আমরা আসি যে ভাই ভার কেন্দ্রের আসলে কি, যেটাকে আমরা আসলে এখানে সেন্টার অফ গ্রাভিটি দিয়ে বুঝি। আচ্ছা, সো ভার কেন্দ্রের সরণটা হচ্ছে বেসিক্যালি এমন একটা পয়েন্ট চুজ করে নেওয়া যেই পয়েন্টে ওর সমস্ত ভার কেন্দ্রীভূত। আমি যদি এই প্রত্যেকটা রডের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে চিন্তা করি, প্রত্যেকটা পয়েন্টে একটা ভার আছে। ভার ওয়ার্ডটা যদি একটু কঠিন লাগে, তাহলে এইভাবে চিন্তা করো যে প্রত্যেকটা পয়েন্টের একটা ওজন আছে নিচের দিকে, রাইট? সেই ওজনটাকে আমরা ভার বলি। তাহলে প্রত্যেকটা পয়েন্টের যে একটা নিচের দিকে ওজন আছে, সেই সবগুলা ওজনকে আমরা কেন্দ্রীভূত করে মাঝ বরাবর একটা পয়েন্টে নিয়ে আসবো। মাঝ বরাবরই কেন? কারণ তুমি যদি চিন্তা করো যে আমি যখন ভার কেন্দ্র বের করতেছি, তখন আমি একটা বিন্দু নিচ্ছি, যেই বিন্দুতে সমস্ত ভারকে কেন্দ্রীভূত করে আমি কাজে লাগাবো এবং ম্যাথে কোনো ইফেক্ট পড়বে না। অনেকটা তুল্যরোধের মতো। যখন আমরা তুল্যরোধ বের করছি, তখন আমরা কি করছি? আমরা বলছি যে আমার কাছে অনেকগুলা রোধ আছে, আমি এতগুলা রোধ ইউজ করব না, আমি একটাই রোধ ইউজ করব, কিন্তু ওখানে বেশি মানের বা কম মানের একটা রোধ ইউজ করব, এবং সেই রোধটা সার্কিটে বসাইলে এতগুলা রোধ মিলে যে কাজ করতেছিল, ওই একটা রোধই সেই কাজ করবে। সো ভার কেন্দ্র তো অনেকটা সেরকমই, এতগুলা পয়েন্টের ভার আলাদা করে না নিয়ে একটা পয়েন্টের সমগ্র ভারকে কেন্দ্রীভূত করে ইউজ করব, এবং ম্যাথে কোনো ইফেক্ট পড়বে না। সো এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে ভার কেন্দ্রটা মাঝ বরাবর কোন একটা জায়গায় হয়, কারণ এই পয়েন্টের উপরের ভার নিচের ভার সমান,
এই পয়েন্টের ডানের ভার বামের ভার সমান, সো বেসিক্যালি সমগ্র ভার এই জায়গায় কেন্দ্রীভূত করে দিছি। তাহলে এই মাঝখানের পয়েন্টটা হচ্ছে আমার ভার কেন্দ্র, এইটাকে আমরা বলতেছি ভার কেন্দ্র। আচ্ছা, ভার কেন্দ্র বারবার লেখাটা কঠিন, তার থেকে আমি এটার ইংলিশটা লিখে দেই, সেন্টার অফ গ্রাভিটি। এবং আমি যখন ম্যাথটা করব তখন আমি বের করব যে এই ভার কেন্দ্রটা আগে ছিল এখানে, এখন চলে আসছে এইখানে। তাহলে ভার কেন্দ্রের সরণটা আসলে কতটুকু হয়েছে? ভার কেন্দ্রের সরণ অ্যাকচুয়ালি বলতে গেলে এতটুকু হয়েছে, আর ভার কেন্দ্রের উলম্ব সরণ বলতে গেলে এতটুকু হয়েছে। সো এটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ, আর এটা হচ্ছে ভার কেন্দ্রের উলম্ব সরণ। সো আমি যখন আসলে একটা এমন ম্যাথ করতেছি যেখানে বস্তুর প্রত্যেকটা বিন্দু সরণ ডিফারেন্ট ডিফারেন্ট হয়েছে, তখন এতগুলা সরণ কাউন্ট না করে আমরা কাউন্ট করব ভার কেন্দ্রের সরণ। তাহলে এই ভার কেন্দ্রের সরণ কাউন্ট করলে আমাদের জন্য ম্যাথটা করাটা খুব ইজি হয়ে যাবে, কারণ আমাদের এতগুলা সরণ নিয়ে কাজ করা লাগতেছে না। সো ভার কেন্দ্রের সরণ কিভাবে বের করতে হয়, এখান থেকে ম্যাথ কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমরা অলরেডি শিখে ফেললে। আমরা ভার কেন্দ্রটা কনসিডার করব এবং দেখবো ভার কেন্দ্রটা আগে ছিল এই জায়গায়, এখন আছে এই জায়গায়, তাহলে ভার কেন্দ্রটা সরণ আসলে কতটুকু হয়েছে। আচ্ছা, তো এই ভারকেন্দ্রের সরণের উপর তোমরা কুয়ার ম্যাথ শিখছো, এই ভারকেন্দ্রের সরণের উপর আরো অনেকগুলো ম্যাথ শিখছো। আজকে আমরা সেই জিনিসগুলা আস্তে আস্তে খাটাইতে থাকবো। কুয়ার ম্যাথ হচ্ছে আজকে খুব একটা আসবে না, কুয়ার ম্যাথ আমরা লাস্ট ক্লাসে গিয়ে করবো, যখন ক্ষমতা বা কর্মদক্ষতা পড়তে যাব সেই সময়টা নিয়ে আরো কথাবার্তা হবে। বাট এই ধরনের একটা বস্তুকে শোয়ায় দেওয়া বা একটা বস্তুকে এমন ভাবে স্মরণ করা যাতে প্রতিটা বস্তু স্মরণ ডিফারেন্ট হয়, সেরকম কিছু ম্যাথ আজকে থাকবে, সেখানে ভারকেন্দ্রের সরণ নিয়ে আরো ডিটেইলস আলোচনা হবে। আজকে এই মুহূর্তে জাস্ট থিওরিটা বুঝে রাখো যে ভারকেন্দ্রটা কি, এবং ভারকেন্দ্র যখন আমাদের কাউন্টে আসে তখন আমরা ওটা সরণ কিভাবে বের করি। হোপফুলি এই জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার। এবার চলো আমরা আস্তে ধীরে ম্যাথে চলে যাই। তাহলে এখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের বেশিরভাগ ম্যাথ আমরা এই জায়গায় করে ফেলবো, এবং এরপরে তোমাদের এই কৃতকাজ নির্ণয় তেমন একটা ঝামেলা থাকা উচিত না। চলো শুরু করি। 40 নিউটন ওজনের একটা বস্তুকে মেঝে থেকে 3 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখবো। অনেক কিছু দেওয়া আছে, দেখো একটা বল দেওয়া আছে, একটা হাইট দেওয়া আছে এবং একটা টাইম দেওয়া আছে, দিয়ে তোমাকে বলছে যে 2 সেকেন্ড উঁচুতে আমি জাস্ট ধরে রাখবো, কৃতকাজের পরিমাণ কত। আমি যখন জাস্ট ধরে রাখতেছি, আমি কিন্তু বস্তুটাকে নড়াচ্ছি না, নামাচ্ছিও না, উপরে উঠাচ্ছি না, জাস্ট ধরে রাখতেছি। তাহলে জাস্ট ধরে রাখলে আমার সরণ কত ভাই? বস্তুটা সরণ কিন্তু শূন্য। তাহলে যেই মুহূর্তে আমি একটা বস্তুকে ধরে রাখছি তখন আমার সরণটা হয়ে যাচ্ছে শূন্য, এবং সরণ শূন্য হয়ে গেলে সমস্যা কি? সমস্যা হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু, যখন আমি লিখবো এফ এস কস থিটা, সরণ যদি শূন্য হয়ে যায় তাহলে ডব্লিউটাও আসলে শূন্য। সো এত কিছু যে তোমাকে দিছে, 40 নিউটন বল, 3 মিটার উঁচু, 2 সেকেন্ড, সবকিছু তোমাকে দিছে কনফিউজ করার জন্য। বেসিক্যালি এটার অ্যান্সার 0, কারণ তুমি বস্তুটাকে জাস্ট ধরে রাখতেছো। সো কিওয়ার্ডটা আসলে এইখানে, এত কিছু দিছে তোমাকে কনফিউজ করার জন্য। এই ধরে রাখাটা যদি তুমি ভালো মতো খেয়াল করো তাহলে অ্যান্সারটা তুমি 1 সেকেন্ডে বের করে ফেলতে পারবে। সো বুয়েট 10-11তে কিন্তু এটা তোমাকে দিছেই কনফিউজ করার জন্য, একটু ব্রেন খাটায় এটা অ্যান্সার করতে পারলে অনেক জলদি অ্যান্সার করা সম্ভব। 10 নিউটন বল প্রয়োগ করে একটা গাড়িকে আমরা 100 মিটার সরাবো, এবং সুন্দর করে এটার অ্যাঙ্গেলও দিয়ে দিছে। বাহ, ওটা তো বেশ ভালো। তাহলে বল দিছে, তারপরে দিছে সরণ, এবং লাস্টে দিছে বল এবং সরণের মাঝখানে অ্যাঙ্গেল। সো আমি একদম ফার্স্ট স্লাইডেই বলে আসছিলাম, যখন তোমাকে বলের মান, সরণের মান এবং অ্যাঙ্গেলের মান দিয়ে দিবে, আমরা একদম বেসিক কনসেপ্টে চলে যাব যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এবং এর মধ্যে যদি আমরা এটা বসায় দেই, এফ হচ্ছে 10, এস হচ্ছে 100, এবং তার সাথে আমাদের কাছে আছে কস 60 ডিগ্রি। তাহলে আমি যদি পুরো জিনিসটা করে দেই, ক্যালকুলেটর একটু করে তোমাদের সাথে অ্যান্সার মিলাই যাই। চলো, তাহলে 10, তার সাথে আছে 100, এবং আছে আমাদের কাছে cos 60। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 500 জুল। তাহলে এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে 500 জুল। সো বুয়েট 13-14 এই ম্যাথটা করতে কিন্তু তোমার 20 সেকেন্ডে বেশি কোনোভাবেই লাগা উচিত না। সবকিছু দিয়ে দিয়েছে, ক্যালকুলেটরে বসাইতে হবে। একটি বালক তার খেলনার উপরে এফ একটা ভেক্টর দিয়ে দিছে, এই বলটা প্রয়োগ করলো, এবং বল প্রয়োগ করার কারণে সরণ হয়েছে এতটুকু। এখন বলছে কাজ বের করতে। এটাও কিন্তু ফার্স্ট স্লাইডে বলা আছে, যখন তোমাকে বল এবং সরণের দুটো ভেক্টর ফর্ম দেওয়া থাকবে, আইজেকে ফর্ম দেওয়া থাকবে, তখন তুমি চলে যাবা ডট গুণনে। তাহলে আমি যদি এখানে ডট গুণ করতে যাই, তাহলে আমার এই পার্টিকুলার জায়গায় ডব্লিউ হচ্ছে এফ ডট ডি এর সমান, এবং এখানে যদি আমরা এফ ডট ডি করতে যাই, তাহলে এফ আমার কাছে আছে হচ্ছে 9i মাইনাস 2j প্লাস 2k, এবং তার সাথে ডট গুণ করতেছি আমি 2i প্লাস 2j মাইনাস কে। তাহলে ডট গুণের রুল তো আমাদের জানা আছে, ভেক্টর থেকে আমরা পড়েই ফেলছি। ডট গুণের রুল হচ্ছে i এর সহগের সাথে i এর সহগ গুণ, j সহগের সাথে j সহগ গুণ, k সহগের সাথে k সহগ গুণ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 9 ইন্টু 2, তার সাথে হচ্ছে মাইনাস 2 এর সাথে
প্লাস 2 এর গুণ, আর লাস্টে আমাদের কাছে আসে হচ্ছে 2 এর সাথে -1 এর গুণ। আমরা যদি এই কাজটা করে ফেলতে পারি তাহলে এখানে আমরা পেয়ে যাব 18 -4 -2। তাহলে 18 -4 -2 হচ্ছে 12 জুল। খুব সুন্দর করে আমরা পেয়ে গেলাম এই ডি নাম্বারটা অ্যান্সার। সো তোমার কিন্তু আসলে আমি যতটা খাটছি এতটা খাটার কোনো দরকার নেই, তুমি এটা আরো সহজেই বের করতে পারো। পুরো জিনিসটা ক্যালকুলেটরে বসায় দিবা, জাস্ট এইটুকু বা মুখে মুখে করে ফেলতে পারো, এখান থেকে দেখেই করা সম্ভব। 9 গুণ 2 18, -2 + 2 -4, +1 -1 -2, তাহলে 18 - 6 12। তুমি মুখে মুখেই ম্যাথটা করতে পারো, আমি লিখে দিলাম যাতে তোমাদের পরবর্তী দেখে সুবিধা হয়, তোমরা সরাসরি মুখে মুখে দেখেই করে ফেলবা। সো এই ম্যাথটাও কিন্তু আমাদের কোনোভাবেই 10-20 সেকেন্ডের বেশি লাগা উচিত না। রুয়েটের এই 13-14 ম্যাথটাও সোজা ছিল। নেক্সট আমাদের কাছে আছে একটা কণা যার উপরে এফ বল প্রয়োগ করা হয়েছে, গেইন ভেক্টর ফর্মে দেওয়া আছে, ডট গুণে যাওয়াই লাগবে। এই কণাটি এত বিন্দু থেকে এত বিন্দুতে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্ট, এবং এই জায়গা থেকে আমাদের আগে সরণ ভেক্টরটা বের করে নিতে হবে, তারপর আমরা যাব কাজে। আমরা যদি সরণ ভেক্টর বের করার চেষ্টা করি তাহলে আমাদের ইনিশিয়াল যে সরণটা আছে, আমি যদি বলি এক্স আই ইনিশিয়াল অবস্থান ভেক্টর, সেই ইনিশিয়াল অবস্থান ভেক্টর হচ্ছে 3i -4j -2k। এটা হচ্ছে আমার ইনিশিয়াল অবস্থান ভেক্টর। আমার ফাইনাল অবস্থান ভেক্টরটা কত আছে? ফাইনাল অবস্থান ভেক্টরটা দেওয়া আছে -2i +3j +5k। তো এখান থেকে সরণ ভেক্টরটা কিভাবে বের করে ভাই? সরণ ভেক্টর বের করে ফাইনাল অবস্থান থেকে ইনিশিয়াল অবস্থানটা বাদ দিয়ে। তাহলে শেষ থেকে আদি যদি আমি বিয়োগ করে দেই তাহলে আমি পেয়ে যাব আমার সরণ ভেক্টর। তাহলে এখানে আমি সরণ ভেক্টরটা বের করার চেষ্টা করছি, সেটা আমার কাছে আসবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে ফেললে আমরা পাবো একটা -2 -3i ক্যাপ, আমরা পাবো 3 -4 j ক্যাপ, এবং আমরা এখানে পাবো 5 -2 k ক্যাপ। তাহলে এখান থেকে কিন্তু খুব সহজেই সরণ ভেক্টরটা বের হয়ে যাচ্ছে, এবং সরণ ভেক্টরটা আমাদের কাছে আসতেছে -5i ক্যাপ +7j ক্যাপ, এবং এখানে হচ্ছে +7k ক্যাপ। সো খুব সহজেই কিন্তু আমাদের কাছে এখানে সরণ ভেক্টরটা বের হয়ে গেছে, এবং এই সরণ ভেক্টরটা থেকে এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এখান থেকে কৃত কাজটা বের করা ডট গুণফল করে। তাহলে আমি এখানে একটা ডট গুণফল করে ফেলি, w = f.s। তাহলে f তো দেওয়াই আছে, f দেওয়া আছে -2i ক্যাপ +3j ক্যাপ +4k ক্যাপ। এর সাথে আমরা ডট গুণ করতেছি সরণ ভেক্টরকে। সরণ ভেক্টর কত দেওয়া আছে? -5i ক্যাপ +7j ক্যাপ +7k ক্যাপ। সেটাকে ডট গুণ করে ফেলি। ডট গুণের রুলটা আবারও মনে করা দিচ্ছি। ডট গুণের রুল হচ্ছে i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k। আমি যদি এখানে গুণটা করে দেই তাহলে আমার কাছে আসবে -2 -5 +10, 3 7 মিলাইলে 21, 4 7 মিলাইলে 28। তাহলে এই যোগটা করে দিলেই আমরা আসলে কাজের পরিমাণ পেয়ে যাচ্ছি। সো 10, 21 আর 28 যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা এখানে পেয়ে যাব 59 জুল। সো 59 জুল ইজ দি অ্যান্সার। 59 জুল আছে ডি নাম্বার অপশনে। দেখতেই পাচ্ছ প্রশ্নটা কিন্তু খুবই সোজা। আমি লিখে লিখে করছি দেখে তোমার কাছে একটু বড় মনে হতে পারে, কিন্তু এই প্রশ্নটা কিন্তু এত লেখার দরকার নাই। তুমি জাস্ট এই জিনিসটা বিয়োগ করবা। সো -2 -3 -5 হয়, তুমি ডাইরেক্ট লিখে দিবা। 3 -4 7 হয়, ডাইরেক্ট লিখে দিবা। 5 -2 7 হয়, ডাইরেক্ট লিখে দিবা। এরপরে ডট গুণ করতে যাবা, ডট গুণের সময় জাস্ট গুণ করবা। সো তোমার খাতায় একটা জিনিস লেখা থাকলেই কিন্তু তুমি পুরো জিনিসটা মুখে মুখে করতে পারতেছো, দ্যাট ইজ এই ভেক্টরটা। তাহলে এই ভেক্টরটা লিখবা বিয়োগ করে করে, তারপর এটা জাস্ট গুণ করবা, যে -5 -2 7 3 4 3 4 আর 7 গুণ করে দিলে তুমি ডাইরেক্ট পেয়ে যাচ্ছ 59। সো এত কিছু লেখার দরকার নাই, আমি লিখে দিচ্ছি তোমরা বুঝতে পারো যেটা হচ্ছে কিভাবে। বাট তুমি কিন্তু পরীক্ষা খাতায় আরো অনেক কম লিখে মুখে মুখে এই ম্যাথটা করে শেষ করে ফেলতে পারো। সো খুবই সোজা একটা ম্যাথ ছিল আইইউটি এবং কুয়েটে। আচ্ছা, এবার আমাদের আরেকটা আইইউটির প্রশ্ন আছে, এবং প্রশ্নটা ইংলিশে, কারণ এটা আইইউটিতে আসছিল। সো দ্য থার্ড ফ্লোর অফ এ হাউস ইজ 8 মিটার অ্যাবভ দ্য স্ট্রিট লেভেল। তাহলে এখানে আমাদের কাছে একটা হাইট দেওয়া আছে। হাউ মাচ ওয়ার্ক ইজ নিডেড টু মুভ এ 150 কেজি রেফ্রিজারেটর টু দ্য থার্ড ফ্লোর। তাহলে 150 কেজি রেফ্রিজারেটরকে আমরা থার্ড ফ্লোরে নিতে চাই। তাহলে এখানে কিন্তু খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমরা মাটি থেকে একটা 150 কেজি রেফ্রিজারেটরকে তুলে 3 তলায় নিব, এবং 3 তলার হাইটও বলে দিচ্ছে 8 মিটার। তাহলে অভিকর্ষের বিরুদ্ধে কৃত কাজ, এবং এই অভিকর্ষের বিরুদ্ধে এজেন্টের কৃত কাজ কিন্তু আমরা অলরেডি বের করা শিখে গেছি, দ্যাট ইজ mg
এইচ। তাহলে এমও দেওয়া আছে, জি তো আমরা জানি 9.8, এইচ দিয়ে দিছে 8 মিটার। জাস্ট গুণ করে দিলে কাজ শেষ। আমরা এখন গুণটা করে ফেলি। আমরা যদি এই গুণটা করতে যাই তাহলে আমাদের আসবে হচ্ছে 150, 9.8 এবং 8, তাহলে এটা আমাদের কাছে আসতেছে 11 এবং 760 জুল। যেহেতু সবগুলো অপশন কিলো জুলে, তাহলে আমরা এটাকে একটু কষ্ট করে কিলো জুলে নিয়ে যাব। এটা আসবে 11.67 কিলো জুল, দ্যাট ইজ অলমোস্ট ইকুয়াল টু 11.8। তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। একটা ক্যালকুলেটরে গুণ দিলেই কিন্তু এই ম্যাথ হয়ে যাচ্ছে। সো ম্যাথ কিন্তু খুবই সোজা, জাস্ট তোমাদেরকে পরীক্ষা হলে মাথায় ঠান্ডা রেখে এই ম্যাথগুলো শেষ করে আসতে হবে। এই চলো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে তাহলে আমার কাছে কি আছে? নেক্সট ম্যাথে আছে হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে 5 কিলোমিটার উপরে কিছু মেঘ ভাসতেছে। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে 5 কিলোমিটার উপরে মেঘ ভাসতেছে দেখে কিন্তু একটা হাইট ফিলিং আসছে। ওই মেঘ বৃষ্টি রূপে মাটিতে চলে আসছে। তাহলে ওই মেঘটা যেখানে ছিল ওর একটা বিভব শক্তি ছিল, ওই বিভব শক্তি বাদ দিয়ে বৃষ্টি রূপে মাটিতে চলে আসছে। মাটিতে চলে আসলে ওর কি হয়? মাটিতে চলে আসলে ও 100 কিলোমিটার স্কোয়ার, মানে একটা এরিয়া দেওয়া আছে, এই এরিয়া জুড়ে একটা 1 মিলিমিটার গভীরতার, এখানে আবার আরেকটা সেটাকে এইচ না বলে ডি বলি, ডেপথের একটা পানি সৃষ্টি করতে পারতেছে। তার মানে এই বৃষ্টি যখন ভূমিতে নেমে আসে ও একটা এরিয়া জুড়ে, এরকম একটা এরিয়া জুড়ে 1 মিলিমিটার গভীরতার পানি সৃষ্টি করে। এই আচ্ছা, এই লাইনটা একটু বেশি বড় হয়ে গেছে, 1 মিলিমিটার গভীরতার পানি সৃষ্টি করতেছে। তাহলে ও যখন নামতেছে ও এরকম একটা চৌবাচ্চা আকারের পানির মানে ঘের সৃষ্টি করতে পারতেছে এই জায়গায় আর কি। ওকে, এই পানিটাকে আবার মেঘে পাঠিয়ে দিতে কি পরিমাণ কাজ হবে? ব্যাপারটা সিম্পলি বুঝো যে পানিটা যখন 5 কিলোমিটার উপরে ছিল ওটা বিভব শক্তি ছিল, এইটাকে ছেড়ে দিয়েই তো এখানে আসছে। তাহলে আমি যদি ওখানে আবার পাঠাতে চাই তাহলে আমার ওই বিভব শক্তিটাকে দেওয়া লাগবে। তাহলে mgh পরিমাণ একটা বিভব শক্তি আমাকে দেওয়া লাগবে। তাহলে দিন শেষে আমি যখন এটা বাই করব কৃতকাজটা, আমার কৃতকাজের ফর্মুলা হবে w is equal to mgh। h আমি জানি, g আমি জানি, m আমি জানি না। তাহলে এই ম্যাথের টার্গেট হচ্ছে m বাই করা। m বাই করতে পারলেই mgh দিয়ে বসাই দিতে পারবো। তাহলে m কিভাবে বের করব? আমাদের খুব কমন ফর্মুলা, একটা ছোটবেলার ফর্মুলা, m is equal to rho v। তাহলে m is equal to rho v ইউজ করে কিন্তু আমি m পাবো। v বের করার জন্য সকল উপাদান আমাকে দিয়ে দিছে। 100 কিলোমিটার স্কয়ার জায়গায় 1 মিলিমিটার ডেপথের পানির সৃষ্টি করতে পারে। তাহলে এই জায়গায় আমার কাছে এরিয়া দেওয়া আছে, এরিয়া হচ্ছে 100 কিলোমিটার স্কয়ার এবং এই ডেপথ দেওয়া আছে 1 মিলিমিটার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা এখন ভলিউম বের করব। ভলিউম হবে এরিয়া ইনটু ডেপথ। সবাই জানি আমরা, কারণ এখানে উপরের সারফেস এরিয়া দেওয়া আছে, এটার সাথে হাইটটা গুণ করে দিলেই আসলে চলে আসে আমাদের এরিয়া। তাহলে এখানে এরিয়া কত আসতেছে? 100 কিলোমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে নিয়ে যাই, এর সাথে আমরা পেয়ে যাব 1 মিলিমিটার স্কয়ার। 1 মিলিমিটার স্কয়ার হচ্ছে, এটাকে যদি আবার আমি মিটার স্কয়ারে নিয়ে আসতে চাই, 1 মিলিমিটার স্কয়ার কেন এখানে, এটা তো জাস্ট মিলিমিটার, একটা হাইট জাস্ট, সো মিলিমিটারকে মিটারে নিয়ে আসলে 10⁻³ তো আমরা যেটা বাই করতে যাই কত আসে দেখি, 100 10⁻6, তার সাথে আছে আমাদের কাছে 10⁻³ এটা আসতেছে 10⁵ তাহলে ভলিউম চলে আসলো 10⁵ মিটার কিউব। তাহলে এই ভলিউম দিয়ে এখন আমাদের কি কাজ সেটা তো আমরা অলরেডি জানি। আমরা এই ভলিউম দিয়ে জাস্ট m is equal to rho v তে বসাবো। তাহলে পানির রো হচ্ছে 10⁵, ভলিউম পাইলাম 10⁵, গুণ করে দিলে 10⁸ কেজি। তাইলে তো পানির ভর বের হয়ে গেছে। শেষ কাজ ছিল আমাদের mgh এ বসানো, ওইটা এখন বসাই দিলেই আমাদের ম্যাথ হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা বলবো w is equal to mgh। আমরা m অলরেডি জেনে ফেলছি 10⁸, g তো সারা জীবন ধরেই জানা 9.8, আর h হচ্ছে 5 কিলোমিটার। তাহলে 5 × 10⁵। এই গুণটা করে দিলেই এখন আমরা পেয়ে যাব আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে 10⁸, 9.8 এবং তার সাথে 5 × 10⁵। তাহলে আমাদের আসতেছে 4.9 × 10⁻12, যাকে আমরা এভাবেও লিখতে পারি। আচ্ছা লিখে দিই আগে, অ্যান্সারটা যেটা আসছে সেটা লিখে দিই। তাহলে এই জিনিসটাকে আসলে এইভাবেও লেখা যায় যে 49 × 10⁻11, সেটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো ব্যাপারটা কিন্তু ম্যাথটা একদম যে স্ট্রেট ফরওয়ার্ড তা না, তোমার একটু বুঝে নেওয়া লাগছে। আমি একটু স্টেপ বাই স্টেপ আরেকবার বলে ফেলি যাতে তোমরা খুব ইজিলি জিনিসটা বুঝতে পারো। প্রথমত, পৃথিবী বিশ্ব থেকে 5 কিলোমিটার উপরে মেঘ আছে, তাহলে 5 কিলোমিটারের উপরে একটা বিভব শক্তি আছে, সেটাকে ছেড়ে দিয়ে ও নামছে মাটিতে। তাহলে ওকে যদি মাটি থেকে আবার ওখানে পাঠাতে চাই, ওই বিভব শক্তিটা দেওয়া লাগবে।
তাহলে আমার ফাইনাল কৃত কাজটা হবে mgh। এইচ আমাকে দিয়ে দিছে, জি আমি জানি, এম আমি জানি না, তাহলে ম্যাথের একমাত্র টার্গেট এম জানা। তাহলে আয়তন বের করা সবকিছু দেওয়া আছে, সেই আয়তন থেকে আমি এম বাই করতে পারি। তাহলে আয়তনটাকে বের করে নেই, এরিয়া ইনটু ডেপথ দিয়ে আয়তন বের হইলো। আয়তন থেকে আমি বের করলাম ভর, ভর বের করার পর আমি চলে আসবো mgh এ। তো এইটা হচ্ছে স্টেপ বাই স্টেপ এই ম্যাথটা। ম্যাথটা একটু লেন্দি, বাট স্টিল কিন্তু তোমার 1 মিনিটের উপরে লাগা উচিত না, কারণ এই ম্যাথের মধ্যে জাস্ট তোমাকে 3বার ক্যালকুলেটর চাপতে হবে। এই তো তুমি যদি একবার বুঝতে পারো যে ভর বের করা আমার টার্গেট, এরপর থেকে কিন্তু 1 মিনিটের মধ্যে এই ম্যাথটা হয়ে যাওয়া উচিত। চলো তাহলে আমরা সামনের দিকে আগাই। 2 মিলিমিটার ব্যাসার্ধের একটা বৃষ্টির ফোঁটা আছে এবং সেই বৃষ্টির ফোঁটা মাটিতে পড়তেছে। তাহলে এই বৃষ্টির ফোঁটার উপরে অভিকর্ষীয় বল কত? প্রথম যেটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে বৃষ্টির ফোঁটা আসলে কি। বৃষ্টির ফোঁটা হচ্ছে একটা গোলক। তাহলে বৃষ্টির ফোঁটা বেসিক্যালি একটা গোলক, এবং যেহেতু ব্যাসার্ধ দিয়ে ফেলছে, তাহলে অবশ্যই আমাকে কোনো না কোনো সময় এই গোলকের আয়তন বের করতে হবে। তাহলে এই দুইটা জিনিস আমাদের প্রাইমারি নলেজ, যে বৃষ্টির ফোঁটা একটা গোলক এবং একটা গোলকের আয়তনের ফর্মুলা এইটা। সো এই জিনিসটা আমাদের প্রাইমারি নলেজ। এই ম্যাথ করার আগে এই নলেজটা থাকা জরুরি। এটা তোমাকে পরীক্ষার হলে করতে হবে না, আমি জাস্ট লিখে রাখলাম যে প্রাইমারি নলেজটা কি। প্রাইমারি নলেজটা হচ্ছে বৃষ্টির ফোঁটা একটা গোলক, আর গোলকের আয়তন নির্ণয়ের ফর্মুলা 4/3 পাই আর কিউ। তুমি যদি এই দুটো জিনিস জেনে থাকো, তাহলে এই ম্যাথটা করা তোমার বা হাতের খেলা। আমরা এখানে পেয়ে যাচ্ছি 2 মিলিমিটার ব্যাসার্ধের একটা গোলক। সো আমাদের আর হচ্ছে 2 × 10⁻³ মিটার। আমাদের কাছে আছে বৃষ্টির ফোঁটা 250 মিটার উচ্চতা থেকে মাটিতে পড়তেছে। তাহলে আমরা এখান থেকে সিম্পলি বলবো যে ভাই, বৃষ্টির ফোঁটার উপরে যে অভিকর্ষ বল কাজ করতেছে সেটা হচ্ছে mgh, এবং এম এর ফর্মুলা আমরা অলরেডি জানি, রো ভি। তাহলে বাকিটা তো আর কোনো ব্যাপার না। রো তো আমরা পানির ফোঁটার জন্য জানি 10⁻⁴ আছে, তাও একটু একবার ফর্মুলাটা লিখি। রো আর আয়তনের ফর্মুলা আমরা একটু আগে দেখলাম 4/3 পাই আর কিউব, তার সাথে আমাদের জিএইচ। তাহলে এবার ভ্যালুগুলা বসায় দাও। তাহলে আমরা যদি এখানে ভ্যালুগুলা বসানোর চেষ্টা করি এবার, তাহলে থাকলো আমাদের কাছে রো, পানির রো হচ্ছে 10⁻3, এখানে আসবে 4/3 পাই, আর কিউবের জায়গায় আমরা বসাবো হচ্ছে এই জিনিসটা মুছে ফেলি কারণ এটা হুদাই আছে। সো এখানে হচ্ছে 10⁻3, তারপর হচ্ছে 4/3 পাই, আর কিউবের জায়গায় আমরা বসাবো 2 × 10⁻³ হোল কিউব, আর লাস্টে এইচ হচ্ছে আমাদের কাছে 250 মিটার। 250 মিটার। তাহলে নেক্সট লাইনে আমরা পেয়ে যাচ্ছি এটার অ্যান্সার। পুরো জিনিসটা ক্যালকুলেটরে বসাই দিতে হবে। পুরো জিনিসটা ক্যালকুলেটরে আমরা বসাই দেই, তাহলে এখানে থাকবে আমাদের কাছে 10³ 4/3, তার সাথে আছে 2 × 10⁻³ হোল কিউব, পাই বসাতে ভুলে গেছি, পাইও বসাই দেই, এবং লাস্টে আমার কাছে আছে 250। তাহলে পুরো জিনিস গুণ দিলে আমার কাছে আসতেছে 0.08 সামথিং। আচ্ছা ঠিক আছে, 10³ 4/3 2 × 10⁻³ হোল কিউব। ঠিক আছে, তাহলে পুরো জিনিসটা গুণ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 0.8377 × 10⁻³ জুল। আচ্ছা ঠিক আছে, আমরা একবার চেক দিয়ে নেই। 4/3 পাই 2 × 10⁻³ হোল কিউব ইন্টু 250। হ্যাঁ, সবকিছুই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, একটা জিনিস আমরা বাদ দিছি এখানে 9.8। আমি যদি 9.8টাকে এখানে গুণ করে দেই, কারণ যদি আমার জি বাদ পড়ছে, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি 0.0821। সো একটু ক্যালকুলেশন এরর, এখানে আমরা ফাইনালি পাবো হচ্ছে 0.0821 জুল। আচ্ছা, তো এটা থেকে কিন্তু আরেকটা শিক্ষা, খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেটর বসাইতে হবে, কারণ বড় ক্যালকুলেশন তুমি যদি সবগুলো এখানে না বসাও তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে। তো যেহেতু আমি এখান থেকেই জিটাকে বাদ দিয়ে চলে আসছিলাম, সো এই জায়গায় একটা জি আছে এবং এটা তোমাকে বসাইতে হবে, এবং এটা বসানোর পরে তুমি এই অ্যান্সারটা পেয়ে যাবে। সো ঠান্ডা মাথায় পুরো ক্যালকুলেশন করে দিলে কিন্তু এই ম্যাথ তোমার 3 মিনিটের উপরে কোনোভাবেই লাগা উচিত না, কারণ এই ম্যাথে সবকিছু বলা আছে। সে ম্যাথে যদি সবকিছু বলা আছে, আচ্ছা এই বড় দাগটা কখন পড়ছে তারা একটু এটা মুছে দেই। সে ম্যাথে তো সবকিছু বলা আছে, তুমি সিম্পলি এই ম্যাথে সবকিছু বলা অবস্থা থেকেই এখানে বসা দিতে পারবা। ঠান্ডা মাথায় রিক্যাপ করে দেই। তাহলে ম্যাথের মধ্যে আমরা কি করছি, আমরা বলছি যে একটা জিনিস উপর থেকে পড়তেছে, কৃতকাজের ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে mgh এর ভিতরে আমার কাছে আয়তন বের করার জিনিসপাতি দেওয়া আছে, তাই রো ভি নিয়ে আসতে হবে, কারণ ভর জানার সুযোগ নাই এখান থেকে। তাহলে পানির রো হচ্ছে 10⁻³ আয়তন একটা গোলকের বের করতেছি, তাই 4/3 পাই আর কিউব, যেখানে আর বলা আছে 2 মিলিমিটার,
এবং জিআরএইচ, তাহলে জিআরএইচ আমার কাছে সরাসরি বলা আছে, সে সবগুলা দিয়ে যদি আমি গুণ করে ফেলি তাহলে আমি পেয়ে যাবো 0.0821 জুল। সো 3 মিনিটের বেশি কোনোভাবেই এই ম্যাথে তোমার লাগবে না, বুয়েট যে 3 মিনিট ম্যাথে দেয় ভেবে চিন্তেই দেয়। 25 গ্রাম ভরের একটা বুলেট এবং সেই বুলেটকে আমরা 100 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে 15 সেন্টিমিটার পুরো একটা কাঠের দেয়াল এ প্রবেশ করে দেয়াল ভেদ করে 75 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে বের হয়ে আসতেছে, তাহলে এই বুয়েট ওই যে বুলেট তার গড় বলটা আসলে কত? তাহলে আমরা এখানে অবশ্যই সেন্টিমিটার গুলোকে সেন্টিমিটারে রাখবো না, এইটা হচ্ছে আমাদের কাছে 1 মিটার পার সেকেন্ড বেগ এবং এটা হচ্ছে আমার কাছে 0.75 মিটার পার সেকেন্ড বেগ। এইটাকে আমি বলতেছি আদি বেগ, এটাকে আমি বলতেছি শেষ বেগ। সো আমি যদি এখান থেকে বের করার চেষ্টা করি যে বুলেটের এটা আসলে কত, সো বুলেটের গড় বলটা আসলে কত, তাহলে বুলেটের গড় বলটা আমরা সহজেই বের করতে পারবো। আমরা এখানে সরাসরি লিখে দিতে পারি যে ভাই হাফ এম ইউ স্কোয়ার, শুরুতে যে গতিশক্তি ছিল মাইনাস শেষে যে গতিশক্তি ছিল, তাহলে এখানে আমি কি পাচ্ছি, শুরুতে গতিশক্তি শেষে গতিশক্তি মানে বিয়োগ করে আমি পাচ্ছি গতিশক্তির পরিবর্তন, যতটুকু গতিশক্তি আমি হারাইলাম। তাহলে যতটুকু গতিশক্তি আমি হারাইলাম সেটা আসলে কার কারণে হারাইছি, কারণ কাঠে একটা বাহাদাংকারী বল দিছে, রাইট? তাহলে কাঠ যে বাহাদাংকারী বল দিছে এইটাই আমার বুলেটের উপরে প্রয়োগকৃত গড় বল, তাহলে এই গড় বল দ্বারা কৃত কাজটাই আমার এই গতিশক্তি পরিবর্তনের কারণ। তাহলে গড় বলটা দ্বারা কৃত কাজ হচ্ছে এফ ইন্টু এস, তাহলে গতিশক্তি পরিবর্তন ইজ ইকুয়াল টু কৃত কাজ। সুন্দর করে কাজ শক্তির উপাদ্য কিন্তু এখানে লেগে গেল। তাহলে এখানে আমরা এখন বসাই দিব যে ভাই হাফ এম বাইরে থাকলো, এখানে আছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তার সাথে আমি পাচ্ছি এফ এস এবং দিন শেষে আমাকে এফটা বের করতে হবে। তাহলে আমি যদি এখান থেকে এফ বের করতে চাই তাহলে আমরা খুব সহজেই এখান থেকে লিখে দিতে পারি, এখানে আমার কাছে আছে এম, এম হচ্ছে 25 গ্রাম, তাহলে 25/1000, তার সাথে আছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, নিচে একটা 2 আছে এবং এই এসটাকে নিয়ে আসবো, তাহলে এসটা হচ্ছে আমার কাছে 15 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.15। এই পুরোটা গুণ করে দিলে আমরা পেয়ে যাব এফ। তাহলে এই পুরো জিনিস যদি আমি ক্যালকুলেটর একবার বসায় দেই তাহলে আমার কাছে কত আসতেছে একবার দেখি তো, তাহলে 25 গ্রাম সো 0.025 ইন্টু 1 মাইনাস 0.75 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.15, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0.0365, তাহলে 0.0365 নিউটন। তাহলে এই 0.0365 নিউটন হচ্ছে আমার কাছে ফাইনাল বুলেটের উপর গড় বাহাদাংকারী বল। ঠান্ডা মাথায় রিক্যাপ করে দেই, শুরুতে গতিশক্তি ছিল এই বেগের জন্য হাফ এম ইউ স্কোয়ার, শেষে গতিশক্তি এই বেগের জন্য হাফ এম ভি স্কোয়ার, এদের বিয়োগফলটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন, গতিশক্তি কতটুকু হারালাম সেটা। তাহলে এই গতিশক্তি আমি হারালাম কেন, কারণ ওর উপর একটা বাহাদাংকারী বল দ্বারা কৃত কাজ হয়েছে। তাহলে বুলেটের উপর যে গড় বলটা প্রয়োগ হচ্ছে সেটা যদি এফ হয় তাহলে এই এফ বল দ্বারা কৃত কাজ হচ্ছে এফ এস, তাহলে কৃত কাজ ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। এখান থেকে আমরা নিয়ে আসলাম হাফ এম এবং কমন নিয়ে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, এসটাকে নিচে নিয়ে আসলেই আমরা পেয়ে গেলাম এফ। সো খুবই সিম্পল ম্যাথ, রুয়েটে এটা দুইবার আসছে পরপর 2 বছর, সো এটা যে আবার আসবে না কিন্তু কোনো গ্যারান্টি নেই। তোমরা কিন্তু প্রচুর মাস্টার ক্লাসই দেখছো যে এক ম্যাথ যদি রুয়েটে বা চুয়েটে বা বুয়েটে অনেক সাল আগে এসে থাকে ওগুলা কিন্তু এখন আবার রিপিট হচ্ছে, কারণ প্রশ্ন তো আসলে লিমিটেড, প্রশ্ন তো এত বানানো যায় না। সো আগের প্রশ্ন কিন্তু প্রচুর রিপিট হয়, 2-3 বছর পর পরই হয়। বুয়েটে একটা ম্যাথ আবার রুয়েটে গিয়ে আসে, বুয়েটের একটা ম্যাথ চুয়েটে গিয়ে আসে, আবার এদের ম্যাথ বুয়েট নিয়ে আসে অনেক বছর পর পর। সো এই ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো তাহলে আমরা সামনের দিকে আগাই। 70 কেজি ভরের একজন ব্যক্তি 20 কেজি ভরের একটা বোঝা নিছে, তাহলে ব্যক্তি টোটাল ভর কত? ব্যক্তি টোটাল ভর হচ্ছে 90 কেজি। 6 মিটার দীর্ঘ একটা সিঁড়ি, সেই 6 মিটার দীর্ঘ একটা সিঁড়ি বরাবর এই লোক উঠতেছে, সিঁড়িটি আনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি কোণ করতেছে। তাহলে সিঁড়িটাকে আঁকে ফেলি, এই সিঁড়িটা অনেকটা এরকম আনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আচ্ছা, তাহলে এখন যদি আমি এই সিঁড়ি নিয়ে কথাবার্তা বলতে যাই তাহলে সিঁড়ির এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে আনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি। একটা লোক সেই বোঝাটাকে নিয়ে এম ভরের একজন লোক বোঝা সহ উপরে উঠে গেল, তাহলে এখানে যে এস অতিক্রম করছে সেটা হচ্ছে খুব সম্ভবত 6 মিটার। এখন আমি যদি এই লোকটার কৃত কাজ বের করতে চাই তাহলে আমার দরকার এই লোকের বিভব শক্তির পরিবর্তন, অর্থাৎ হচ্ছে আসলে আনুভূমিক ভাবে কতটুকু উঠছে সেই এইচটা আমার দরকার। কারণ দিন শেষে আমি যখন কৃতকাজের ফর্মুলা বসাবো তখন আমি বসাবো আসলে এমজিএইচ, এবং এই এমজিএইচ এর মধ্যে যে এইচটা এটা উলম্ব সরণ,
তাহলে আমার এই উলম্ব সরণটা দরকার, যে এই লোকটা আসলে উলম্ব ভাবে কতটুকু সরণ করছে। তাহলে আমি যদি এই ত্রিভুজ থেকে উলম্ব সরণ এইচটা বের করতে যাই, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা ইউজ করে বলা লাগবে যে এই সমকোণী ত্রিভুজের ভিতরে এই কোণ সমকোণ, সেই ক্ষেত্রে 30 ডিগ্রি সাপেক্ষে যে সাইন 30 ডিগ্রি আসবে সেটা আসবে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এইচ আর অতিভুজটা হচ্ছে এস। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি যে এইচ হচ্ছে 6 সাইন 30, এবং সাইন 30 এর ভ্যালু যদি আমরা জেনে থাকি তাহলে সাইন 30 এর ভ্যালু হচ্ছে, আচ্ছা একবারই স্যার ভ্যালু আর বসানোর দরকার নাই, থাক আমরা এই 6 সাইন 30 পর্যন্তই সন্তুষ্ট থাকি। তাহলে 6 সাইন 30 আমি এখানে ডাইরেক্ট বসাই দিব। তাহলে এইচ এর ভ্যালু আমরা এখান থেকে বের করেছি, এই এইচটাকে এখানে তুলে বসাই দিলেই কাজ শেষ। আমরা এখানে এম পাচ্ছি 90, জি পাচ্ছি 9.8, আর এইচ পাচ্ছি আমরা 6 সাইন 30। সেই পুরোটাকে আমরা একবারে গুণ করে দেই, চলো। তাহলে পুরোটা যদি একবারে গুণ করে দেই তাহলে 90 9.8 6 ইন্টু সাইন 30 চলে আসতেছে আমাদের কাছে 2646 জুল। তাহলে কিন্তু ম্যাথটা খুবই সোজা। দেখো ম্যাথে কিন্তু কোনো ভেজাল নেই, এই ছবিটাও তোমার পরীক্ষাতে আঁকা লাগবে এমন কোনো কথা নাই। যদি তুমি ম্যাথটা করতে করতে একটু পারদর্শী হয়ে যাও তাহলে তুমি বুঝতে পারবা যে ভাই আমাকে যদি অতিভুজের লেন্থটা দিয়ে দেয়, হেলানো তলের লেন্থটা দিয়ে দেয়, এটার সাথে সাইন অ্যাঙ্গেলটা গুণ করলেই হাইট চলে আসে। সো এখানে তোমার কাছে খুব বেসিক একটা ফর্মুলা, যে ডব্লিউ ইজ ইকুয়াল টু mgh, তুমি m ইন্টু জি ইন্টু হেলানো তলের দৈর্ঘ্যের সাথে সাইন গুণ করে দিবা, তাহলেই তোমার কাছে ডাইরেক্ট কাজটা চলে আসবে। সো এই ম্যাথটা কিন্তু আসলে 3 মিনিটের ম্যাথ না, এটা কিন্তু আসলে 1-1.5 মিনিটের মধ্যে করা পসিবল। বুঝতেই পারতেছো যে এগুলো 1-1.5 মিনিটে করতে পারলে আর একটু কঠিন টাইপের ম্যাথগুলোতে তুমি একটু বেশি টাইম পাবা, দ্যাট উইল বি ইওর অ্যাডভান্টেজ। তাহলে এই ম্যাথটা সোজা ছিল, চলো আমরা তাহলে সামনের দিকে যাই। একটা মার্বেল পাথরের উচ্চতা 4 ফুট, তাহলে পাথরের উচ্চতা দিয়ে দিছে 4 ফুট, পাথরের ভর দিয়ে দিছে 500 পাউন্ড, এবং বলে দিছে 22,000 ফুট পাউন্ড কাজ করতে কয়টা মার্বেল পাথরের খণ্ড একটার উপর আরেকটা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি যদি এখান থেকে প্রথম যেটা আমি বুঝতেছি সেটা হচ্ছে একটু এককের গ্যাঞ্জাম আছে, এবং এই এককের গ্যাঞ্জামটা তোমাদেরকে একটু ভালো মতো বুঝাই দিই। উচ্চতা যখন তুমি 4 ফিট বলতেছো তখন তুমি আসলে ব্রিটিশ মানে মেথডে চলে গেছো ইউনিটের। তাহলে ব্রিটিশ মেথডে ভর হচ্ছে পাউন্ডে হিসাব করে, ঠিক আছে, সেটা উচ্চতা ফিটে হিসাব করে, এটাও ঠিক আছে। ব্রিটিশ মেথডে যদি কিছু জিনিসপাতি আরো কিছু আমাদের বলে দেই, এই মেথডে জি হচ্ছে 32 ফিট পার সেকেন্ড, এবং কাজ আমরা হিসাব করি পাউন্ড ডালে। পাউন্ড ডাল বলতে আমি কি বুঝাচ্ছি চিন্তা করে দেখো, তোমার কাছে ভর আছে, তোমার কাছে উচ্চতা আছে, তাহলে তুমি এখানে পাইলা পাউন্ড এবং ফুট, তার সাথে যখন তুমি জি গুণ করে দিবা তখন তুমি পাবা পাউন্ড ডাল, এবং ওটা তোমার কাজের একক। তাহলে এখানে তোমার কাছে যে কাজটা দেওয়া আছে এটা কিসে দেওয়া আছে, 22,500 ফুট পাউন্ড, এটা কিন্তু পাউন্ড ডালে দেওয়া নাই, তাহলে এটা নিয়ে কিন্তু কাজ করা যাবে না। তুমি যদি পাউন্ড ডালে নিতে পারো তারপর তুমি কাজ করতে পারবা। ফার্স্ট এটাকে পাউন্ড ডালে নিয়ে যাই, তাহলে আমাদের যে কৃত কাজ সেটা এখানে হচ্ছে, আচ্ছা সেটা দিয়ে কিন্তু কাজ করা যাবে না, আমাদের কৃত কাজটা হবে হচ্ছে এই 22,500 ফুট পাউন্ড, এর সাথে একটা জি গুণ করে দিতে হবে, তাহলে 32 গুণ করলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে আমার কাছে পাউন্ডালে আসছে। তাহলে পাউন্ডালে আমার কাছে এখানে কত আসবে একটু গুণ করেই বলি, 22,500 কে যদি আমি 32 দিয়ে গুণ করি তাহলে এটা আসতেছে আমার কাছে 72, মানে সো বেসিক্যালি 7.2 × 10⁵ পাউন্ডার। সো এইটা হচ্ছে আমার কৃত কাজ। সো আমি কৃত কাজটাকে একটু সুন্দর মতো ঠিকঠাক এককে নিয়ে আসলাম, এইটা আমার কৃত কাজ। এইবার এই কৃত কাজ এবং এম এবং এইচ থেকে আমি আসলে কিভাবে বের করব যেখানে কয়টা ইট আছে, কয়টা মার্বেল পাথর আছে এবং কত ফিট উঁচু। এই কাজটা করার জন্য আমরা খুব ছোটবেলা থেকে একটা ফর্মুলা পড়ে আসছি, ওই ফর্মুলাটা কিভাবে আসে আগে দেখাবো, দেন আসবো যেখান থেকে এমএটা কিভাবে সলভ করতে হবে। সো প্রথমে আমরা একটু দেখি যে ফর্মুলাটা আসে কিভাবে, এটার জন্য আমি একটা জায়গা নিয়ে নিলাম। সো আমি যদি এই পাশে এই ফর্মুলাটার কাজ দেখি, আমার কাছে অনেকগুলো পাথর আছে, এই পাথরগুলোকে আমি কি করতেছি, এই জায়গায় আমার অনেকগুলো পাথর আছে আমার কাছে, এই জায়গাটাতে একটা পাথর, দুইটা পাথর, তিনটা পাথর, চারটা পাথর। তাহলে এই চারটা পাথরকে আমি এখন একটার উপর আরেকটা বসাবো। ধরে নিচ্ছি প্রত্যেকটা পাথরের যে ভর সেটা হচ্ছে এম, এবং প্রত্যেকটা পাথরের এক সাইডের যে হাইট, মাইন্ড মি এক সাইডের হাইট, তার মানে পাথরের যে এই সাইডটা আছে এই সাইডের হাইটটা হচ্ছে এইচ। তাহলে পাথরের যে একটা ধার সেটা হচ্ছে এইচ, পাথরটা একটা ঘনক আকারের অবভিয়াসলি, এবং সেই পাথরটার ভর হচ্ছে এম একটা পাথরের।
এখন এরকম এম ভরের এবং এইচ হাইটের পাথরগুলোকে যদি আমি একটার উপর একটা রাখতে থাকি তাহলে কৃত কাজ কত হয় সেটা এখানে বের করার চেষ্টা করি। চলো, তাহলে একটার উপর একটা রাখলে আসলে দিন শেষে জিনিসটা দেখতে কেমন হবে? দিন শেষে জিনিসটা দেখতে হবে এরকম, একটা পাথর, আরেকটা পাথর, তার উপর আরেকটা, তার উপর আরেকটা। তাহলে এই কাজটা করতে আসলে কতটুকু কৃত কাজ হয় দেখি। তাহলে প্রথম পাথরটা যেখানে ছিল ও কিন্তু এক্স্যাক্টলি সেখানেই আছে। তাহলে এই প্রথম পাথরটার জন্য কিন্তু কৃত কাজ একদমই হয় নাই, ও যেখানে ছিল ওখানে রেখে দিছি। তাহলে প্রথম পাথরটার কৃত কাজ হচ্ছে mg ইন্টু 0 হাইট। সেকেন্ড পাথরটাকে তুমি কতটুকু হাইটে তুললা? এই সেকেন্ড পাথরটা এখানে চলে আসছে। তাহলে চিন্তা করে দেখো, একটা পাথরের এক সাইড যদি এইচ হয় তাহলে ওর জন্য আসলে হাইট আমি ক্রস করছি কতটুকু, এখান থেকে এই পাথরটাকে উপরে উঠাইছি, তাহলে এইটুকু হচ্ছে আমার এইচ, দিস ইজ এইচ। তাহলে প্রথম সেকেন্ড যে পাথরটা আসছে এটার জন্য কৃত কাজ হচ্ছে mg ইন্টু এইচ। কেউ কেউ জিজ্ঞেস করতে পারো যে ভাই আপনি তো অনেক ভারকেন্দ্র নিয়ে কথা বলছিলেন, তাহলে এখানে ভারকেন্দ্রের স্মরণ নিচ্ছেন না কেন? আমরা আসলে ভারকেন্দ্রেরই স্মরণ নিচ্ছি ভাই। তুমি যদি চিন্তা করে দেখো তাহলে এই জায়গায় আসলে কি হচ্ছে, পাথরটার এই পাথরটার হাইট ছিল এইচ, তাহলে এই পাথরটার হাইট যখন এইচ ছিল যখন এটার হাইট, তখন ওর ভরকেন্দ্রটা কোথায়? ভারকেন্দ্রটা কোথায়? মাঝখানে, রাইট? তাহলে আমি যদি বলি যে এই পাথরের ভরকেন্দ্রটা মাঝখানে, তাহলে ভরকেন্দ্রটার হাইট হচ্ছে এরকম, এই জায়গাটাতে আছে, এই হাইটে আছে ভরকেন্দ্রটা। এখন ওর ভরকেন্দ্র উঠে গেছে কোথায়? এইখানে মাঝখানে। তাহলে মাঝখান থেকে যদি আমি হিসাব করি, এটা হচ্ছে h/2, এটা হচ্ছে আরেকটা h/2, তাহলে এই টোটাল ভারকেন্দ্রের সরণটাও কিন্তু আসলে এইচই হয়েছে। সো তুমি এখান থেকে এখান পর্যন্ত হিসাব করলে এইচ পাবা, এখান থেকে এখান হিসাব করলে এইচ পাবা। সো ভারকেন্দ্রের সরণ আসলে এইচ। তাহলে সেকেন্ড পাথরটাকে উপরে তুলতে তোমার আসলে mg ইন্টু এইচ পরিমাণই কাজ হয়েছে। তাহলে আমি যদি থার্ড পাথরটাকে এখানে তুলি, তাহলে এবার কাজ তো তোমরা অলরেডি বুঝে ফেলছো, w3 হবে 2টা এইচ। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম mg ইন্টু 2h। তাহলে লাস্ট পাথরটাকে তুলতে আরেকটা এইচ বেশি লাগবে, w4 হয়ে যাচ্ছে আমাদের কাছে mg ইন্টু 3h। তাহলে আমি যখন টোটাল w বাই করতে যাই, টোটাল w হবে আমার কাছে mg কমন, এই জায়গায় 0 প্লাস, আচ্ছা এইচটাও কমন নিয়ে ফেলি, থাক একবার করে নি তারপরে কমন নিচ্ছি। তাহলে এইচটাকে যদি কমন নিয়ে ফেলি তাহলে ফাইনালি আমার কাছে w হয়ে যাবে mgh কমন, এবং তার সাথে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। তাহলে এখানে একটু মন দিয়ে দেখো আমার কাছে এখানে আসলে আসছে কি। আমার কাছে আসছে একটা mgh, তার নিচে আসছে 0 1 2 3, পাথর ছিল 4টা, আসছে 3 পর্যন্ত। তাহলে আমার কাছে যদি n সংখ্যক পাথর থাকে, তাহলে n সংখ্যক পাথরের জন্য এটা কি আসবে? 4টা ছিল, এখানে আসছে 3, তাহলে 4 এর থেকে 1 কম আসছে। তাহলে n সংখ্যক পাথরের জন্য এই wটা আসবে mgh 0 প্লাস 1 প্লাস 2 প্লাস n-1। তাহলে এই 0 থেকে n-1 পর্যন্ত সবগুলা সংখ্যার যোগফলের সূত্র কি? 0 থেকে n-1 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n-1 বাই 2। সো এইটা হচ্ছে আমাদের n সংখ্যক পাথরকে একটা আরেকটার উপরে রেখে সাজাতে কৃতকাজ, এবং এই ফর্মুলাটা কিন্তু খুবই 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 কাজের। সো এই ফর্মুলাটা কিভাবে আসছে একটু দেখাই দিলাম। এই ফর্মুলা মুখস্থ করার আগে একটু ফর্মুলাটা কিভাবে আসছে দেখে নিলে মনে রাখতে সুবিধা হয়। সো w is equal to mgh n into n-1/2, দ্যাট ইজ ইউর ফর্মুলা যখন তুমি অনেকগুলা পাথরকে একটা একটার উপরে রেখে একটা স্তম্ভ বানাচ্ছ। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা আমরা এখন ইউজ করে ফেলবো। আমাদের কাছে কৃত কাজ দেওয়া আছে, আমাদের কাছে ভর দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আমরা খুব ইজিলি এখান থেকে বের করতে পারি n এর মানটা কত। তাহলে আমি যদি এখন এখানে একটা বসায় দিই, এই ফর্মুলাটাই বসায় দিই, তাহলে আমি এখানে কি পাচ্ছি? আমি এখানে পাচ্ছি হচ্ছে n into n-1/2 mgh is equal to 7.2। আচ্ছা দাঁড়া, w লিখি, সমস্যা নেই, w। তাহলে আমি যদি এখান থেকে বাকি কাজটা বাই করতে চাই, তাহলে আমি এখানে বসাই দিতে পারবো n স্কোয়ার মাইনাস n is equal to, এই জায়গায় আমার কাছে আসতেছে w থাকলো ইন্টু, আচ্ছা সবগুলা ইয়েই বসাই দিই, সবগুলা ভ্যালু বসাই দিই। তাহলে w হচ্ছে আমার কাছে 7.2 10⁵ ইন্টু আসছে 2 ডিভাইড বাই আসবে mgh, তাহলে mটা হচ্ছে আমার কাছে 500 পাউন্ড, এখানে আমার কাছে g আসতেছে হচ্ছে 32 আর h হচ্ছে 4 ফিট। তাহলে আমি যদি এই পুরো জিনিসটা করে ফেলি তাহলে আমি এখানে n স্কয়ার মাইনাস n পেয়ে যাব। তাহলে এখানে আমার কাছে এই পুরো জিনিসটা করলে আসবে 225
তাহলে এই 225 যদি আমার কাছে চলে আসে তাহলে আমি এখানে লিখে দিতে পারতেছি যে ভাই দাঁড়া 225 কি আসতেছে, না 22.5 আসতেছে। একবার ক্যালকুলেশনটা করেই দেখি চলো। তাহলে আমি ক্যালকুলেশনটা করেই দেখি, তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের কাছে 22.5। সো এটা হচ্ছে 22.5। তাহলে আমরা পাচ্ছি n স্কয়ার মাইনাস n মাইনাস 22.5 ইজ ইকুয়াল টু 0। এটা এখন আমরা ক্যালকুলেটরে বসায় দিব এবং ক্যালকুলেটরে বসায় দেখবো যে এনটা কত আসে। তাহলে আমি যদি এখন ক্যালকুলেটরটা বসায় দিই, চলো আমরা বসাই, ইকুয়েশনের মধ্যে বসাবো এবং এন এর মানটা বাই করব। তাহলে এখানে আমাদের কাছে কত আসে দেখি। তাহলে যদি আমরা এখন ইকুয়েশনে যাই এবং ইকুয়েশনে এটা বসায় দেই, সো ইকুয়েশনে গেলাম, তোমরা আমার সাথে করে ফেলো এটা। সো আমাদের কাছে ইকুয়েশনে গেলে এখান থেকে আসবে হচ্ছে 5.26 এবং আরেকটা অ্যান্সার আসবে হচ্ছে 4.27। আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে 4.27টা আসতেছে মাইনাস। সো তোমরাই বলো, আমি যদি এখানে পাথরের সংখ্যা বের করতে চাই যে কয়টা পাথর একটা একটার উপর বসাইছি, সেই সংখ্যাটাকে ঋণাত্মক আসতে পারে? একদমই না। তাহলে অ্যান্সারটা কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5.26। এখন আমি যদি বলি এই পরিমাণ কাজের মধ্যেই আমি সবগুলা বসাবো, সেই ক্ষেত্রে অবশ্যই এই পরিমাণ কাজকে এক্সিড করা যাবে না, এর থেকে বেশি কাজ করা যাবে না। সো 5.26 পরিমাণ কিন্তু কোনো পাথর নাই, আইদার 5টা অথবা 6টা। তাহলে আমি 6টা বসাইতে পারবো না, কারণ 6টা বসাইতে গেলে এই পরিমাণ কাজকে আমি এক্সিড করে ফেলতেছি। আমার বসাইতে হবে 5টা। তাহলে আমি এখানে বলে দিতে পারি যে কয়টা পাথরকে আমরা একটা উপর সাজাইছি, অলমোস্ট 5টা পাথরকে সাজাইছি। তাহলে 5টা পাথরকে আমি সাজাইছি এবং 5টা পাথর মিলে আসলে কত ফুট উঁচু হয় সেটা এখন এখানে বের করে ফেলা যাবে। আমরা যদি এখান থেকে হাইট বের করতে চাই, তাহলে টোটাল যে হাইটটা আসবে সেটা আসবে 5টা পাথরের হাইট। তাহলে 5টা পাথরের হাইট কত? 5 × 4 দ্যাট ইজ 20 ফিট। খুব সহজে কিন্তু আমরা এটা বের করে ফেললাম। খেয়াল করছো যে 5টা পাথর বসাতে পারবো, জাস্ট ইকুয়েশনটা সলভ করছি এবং 5টা পাথরের হাইট হচ্ছে 20 ফিট। তাহলে এই ম্যাথটা করতেও কিন্তু তোমার 3 মিনিটের বেশি লাগানোর কারণ নাই, যদি তুমি ফর্মুলাটা জানো। সো ফর্মুলাটা কিভাবে আসছে এটা দেখাই দিলাম, এই জায়গায় অনেক সময় লাগছে, কিন্তু ফর্মুলাটা তোমার জানা থাকলে এই ম্যাথ করতে কিন্তু তোমার 3 মিনিটের বেশি কখনোই লাগা উচিত না। চলো তাহলে আমরা সামনের দিকে যাই। 5 মিটার দৈর্ঘ্যের এবং 1 কেজি ভরের একটা চেন তার 2/3 টেবিলের উপরে আছে। তাহলে আমি যদি একটু সুন্দর করে টেবিলটা আঁকার চেষ্টা করি, এই মনে করো টেবিলের একটা অংশ আঁকলাম, এই পাশে একটা টেবিল আছে, তাহলে এই টেবিলের উপরে একটা চেন আছে, যে চেনের 2/3 আছে টেবিলের উপরে, তার মানে বাকি যে 1/3টা ঝুলে আছে। তাহলে এই হচ্ছে আমার চেন। আচ্ছা, তাহলে চেনটার যে অংশ টেবিলের উপরে আছে সেটা হচ্ছে ওর 2/3, আর টেবিলের নিচে আছে ওর বাকি 1/3। চেইনের দৈর্ঘ্য যেহেতু 5 মিটার, তার মানে এই জায়গায় আসলে ঝুলে আছে, এই দৈর্ঘ্যটাকে যদি আমি এল বলি, তাহলে এই জায়গায় ঝুলে আছে L/3 পরিমাণ এবং এই জায়গায় আছে হচ্ছে L/2 পরিমাণ, তাই তো? তাহলে এইটুকু অংশ যদি L/3 পরিমাণ থাকে, এই L/3 কে এখন আমি উপরের দিকে নিয়ে আসবো। এই যে ঝুলে যাওয়া অংশকে টেবিলে তুলে রাখতে কৃত কাজ কত, তাহলে L/3 পরিমাণ অংশকে আমি উপরে নিয়ে আসবো। তাহলে প্রথমে যে তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে অংশটা টেবিলের উপরে আছে, এই অংশটাকে কিন্তু আমি উপরে তুলতেছি না। আমি যখন এটাকে তুলবো, তোলার পরে জিনিসটা কেমন হবে সেটাও একবার তাহলে এঁকে দিই, তাহলে তোমরা ভালো জিনিসটা বুঝতে পারবে। এই হচ্ছে টেবিল, তোলার পরে যেটা হবে সেটা হচ্ছে পুরা চেনটাই এখানে চলে আসবে। তাহলে চিন্তা করে দেখো, আমার যে অংশটা টেবিলের উপরে আছে সেই অংশটা আসলে অবস্থা কি? যে অংশ টেবিলের উপরে ছিল এই অংশটা কিন্তু এখনো টেবিলের উপরেই আছে। তাহলে ওর হাইট আগেও যতটুকু ছিল এখনো ততটুকুই আছে। তাহলে ওর হাইট কিন্তু আমার পাল্টাইতে হয় নাই। তাহলে যার হাইট আমি পাল্টাই নাই তার জন্য কিন্তু আমি কোনো কৃতকাজ পাবো না। তাহলে আমি কৃতকাজ কার জন্য পাবো? এই অংশটা আগে ছিল এই জায়গায়, এখন এই অংশটা চলে আসছে এই জায়গায়। তাহলে এই অংশটার হাইট এখান থেকে তুলে এনে আমি এখানে নিয়ে আসছি, সো অবশ্যই এর জন্য একটা কৃতকাজ পাওয়া যাবে। সো আমি যদি এখন এই অবস্থা থেকে এই অবস্থায় আনতে চাই, কৃতকাজটা কত সেটা আমাকে বের করতে বলা হয়েছে। প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে যেই অংশের জন্য আমি কৃতকাজ পাচ্ছি ওই অংশের ভর কত। আমি যদি বলি ঝুলে থাকা অংশের ভর, তাহলে ঝুলে থাকা অংশের ভর অবভিয়াসলি পুরা চেইনটার যে ভর তার 1/3, কারণ 1/3 অংশ ঝুলে আছে। তাহলে 1/3 অংশ ঝুলে আছে, অতটুকু হবে এর ভর। পুরো চেনের ভর হচ্ছে 1 কেজি। তাহলে এই এম প্রাইম বা ঝুলে থাকা অংশের ভর আমরা পাবো 1/3 কেজি।
বাস একটা কাহিনী শেষ। এবার আসি যে ঝুলে থাকা অংশটাকে আসলে কতটুকু হাইটে উপরে তুললাম। তোমাদের দেখে মনে হইতে পারে যে L/3 হাইট আসলে আমি উপরে তুলছি। না ভাই, কেন? কারণ চিন্তা করে দেখো, যে অংশটা একদমই উপরে আছে, যে অংশটা একদম উপরে আছে, আমি এটা উইথ একটু বাড়াই দিই, যে অংশটা একদম উপরে আছে ও কিন্তু এখনো একদম উপরে আছে। যে অংশটা একটু নিচে আসছিল তাকে তুমি উপরে তুলে এখানে নিয়ে আসছো, যে এখানে আছে তাকে উপরে তুলে এখানে নিয়ে আসছো, যে এখানে আছে তাকে উপরে তুলে আরো বেশি নিয়ে আসছো। তাহলে যে অংশটা একদম উপরে সে কিন্তু এখনো একদম উপরে, যা একটু নিচে ছিল তাকে তুমি এখানে নিয়ে আসছো, যে আরেকটু নিচে ছিল তাকে তুমি এখানে নিয়ে আসছো, লাস্টটাকে তুমি এখানে নিয়ে আসছো। তাহলে প্রত্যেকটা পয়েন্টের সরণ কিন্তু ডিফারেন্ট। এই পয়েন্টের কোনো সরণই হয় নাই, ওর আরেকটু বেশি সরণ হয়েছে, ওর আরেকটু বেশি সরণ হয়েছে, ওর সবচেয়ে বেশি সরণ হয়েছে। তাহলে যখনই এরকম সবার সরণ ডিফারেন্ট ডিফারেন্ট হয়, তোমার বের করা লাগে ভার কেন্দ্রের সরণ। তাহলে এইখানকার ভার কেন্দ্রটা আসলে কি অবস্থায় আছে দেখি তো। তাহলে L/3 অংশের ভার কেন্দ্র থাকবে ঠিক মাঝামাঝি একটা জায়গায়। তাহলে এই মাঝামাঝি অংশে যে ভার কেন্দ্রটা আছে ওর কতটুকু দূরত্ব উপর থেকে? ওর দূরত্ব L/6। তাহলে ভার কেন্দ্রটা আগে ছিল এই জায়গায়, তুমি নিয়ে আসছো এই জায়গায়। তাহলে এখান থেকে তুমি যখন ওকে এখানে নিয়ে আসলে ভার কেন্দ্রের সরণ বা এই সেন্টার অফ গ্র্যাভিটি হবে L/6। তাহলে ভার কেন্দ্রের সরণটা টোটাল L হচ্ছে 5 মিটার, তাহলে ভার কেন্দ্রের সরণ হচ্ছে 5/6 মিটার। তাহলে আমরা যদি এখন বের করে ফেলি, কারণ আমরা যে অংশটা নিয়ে কাজ করতেছি ওর ভরও জানি এবং ওর ভার কেন্দ্র কতটুকু উপরে উঠছে সেটাও জানি, তাহলে এবার আমরা কৃত কাজটা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। এবং আমাদের যে কৃত কাজ সেটা হবে হচ্ছে W = mgh সেন্টার অফ গ্র্যাভিটি। এখানে পুরোপুরি এম হবে না, কারণ আমরা ঝুলে থাকা অংশের ভর নিয়ে কাজ করবো, সো এম প্রাইম। তাহলে আমরা এখানে এম প্রাইম বসাই দিই। এম প্রাইম হচ্ছে 1/3 কেজি, জি হচ্ছে 9.8, এবং অলরেডি বের করে ফেলছি সেন্টার অফ গ্র্যাভিটির সরণটা 5/6। তাহলে এই গুণটা আবার ক্যালকুলেটরে দিয়ে দাও, তাহলেই ম্যাথ শেষ। তাহলে 1/3, 9.8 এবং 5/6, এই গুণটা যদি আমরা করে ফেলি তাহলে এটা আসে পড়ে আমাদের 2.72 জুল। তাহলে এই 2.72 জুল হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। যদি ছোট করে রিক্যাপ করে দেই, আমরা এখানে কি করছি? আমরা বের করছি যে ঝুলে আছে কতটুকু অংশ, ঝুলে আছে L/3 অংশ। এই L/3 অংশের ভর কত? টোটাল ভরের 1/3, দ্যাট ইজ 1/3 কেজি। তাহলে এই অংশটাকে আমি উপরে তুলতেছি, ভর পেয়ে গেলাম। এবার এই অংশটার সরণ যেহেতু প্রত্যেকটা পয়েন্টের ডিফারেন্ট ডিফারেন্ট, আমাদের লাগবে ভর কেন্দ্রের সরণ। তাহলে ভর কেন্দ্রটা ছিল মাঝখানে L/6 এ, ওকে আমি তুলে ফেলছি টেবিলের উপরে। তাহলে ওর হাইট কতটুকু উপরে উঠছে? এই L/6 পরিমাণ উপরে চলে আসছে। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটির সরণটা L/6 বা 5/6 মিটার। তাহলে mgh করে দিলেই এখন আমরা পেয়ে যাব টোটাল কৃত কাজ। ম্যাথটা একটু টেকনিক্যাল ছিল, এটা এখনো পর্যন্ত কোথাও আসে নাই। আমরা টেকনিক্যাল ম্যাথ তোমাদেরকে এটা করাই দিলাম, কারণ এটা আসার সম্ভাবনা আছে। সো চেষ্টা করছি একটু এন্টারটেইনিং করে ক্লাসটা নেওয়ার। আশা করি সবগুলা কনসেপ্ট মোটামুটি বুঝতে পারছো। কৃতকাজ নির্ণয় যতগুলা টাইপ ছিল সবগুলো টাইপ করে মোটামুটি কৃতকাজ নির্ণয়টা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। নেক্সট আবার একটা মাস্টার ক্লাসে লেকচার নিয়ে দেখা হবে, হয়তো লেকচার 2 তে তোমাদেরকে আবার পেয়ে যাবো। ততদিন বন্ধু সুস্থ থেকো, ভালো থেকো, উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের সাথী থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।